ওকে, সো আমরা ইতিমধ্যে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ডিসকাশন শেষ করছি। এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আপনারা খুব অনেকে হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছেন যে আপনারা খুব ভালোভাবে বুঝছেন, ডিফারেনশিয়াল ক্যালকুলাসে অনেক কিছু খুব ভালোভাবে বুঝতে পারছেন। সো এবং আমরা একটা এক্সাম নিছি যেখানে অনেকেই ভালো করছেন, অনেকের আশানুরূপ ফল আসে নাই। বাট আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই আপনাদেরও ভালো হবে ইনশাল্লাহ। তো সেম কন্টিনিউশনে আমরা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা শেষ করব, ঠিক আছে? তো সর্বপ্রথম ইন্টিগ্রাল ক্যালকুলাসের এখানে কিছু ফর্মুলা আমি এখানে লিখে রাখছি। এই ফর্মুলাগুলো আপনারা অবশ্যই কিছু হইলেও জানেন, সবগুলো না জানলেও। তো ফর্মুলাগুলো থেকে ইন্টিগ্রেশনের এমসিকিউ আসে, ঠিক আছে, আসতে পারে। তো ফর্মুলার এমসিকিউ তো অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রে তো আসলে কোনো বুঝাই দেওয়ার কিছু নাই। তো ফর্মুলাগুলো আপনারা একটু মুখস্থ রাখবেন। আর আজকের ক্লাসে যা যা বুঝাই দেওয়ার মতো যা যা আছে এগুলো হচ্ছে আমি আলোচনা করবো একে একে, ঠিক আছে? তো প্রথমে আমি আপনাদেরকে একটু একটা জিনিস বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আপু। আচ্ছা, প্রথমে আপনাদেরকে ভাইয়া হ্যাঁ জি আপু বলেন। বলছি ভাইয়া, ওই যে গত ক্লাসের পরীক্ষার ওই যে গ্লোবাল এবং লোকাল মিনিমাম ম্যাক্সিমাম ওইটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা আমরা আজকের ক্লাস শেষে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ক্লাস শেষে একটু জাস্ট মনে করাই দিবে তাহলেই হবে। আচ্ছা। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ভাইয়া আসেন আসসালামু আমাদের। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আপু। আসেন আমরা হচ্ছে ইন্টিগ্রাল নিয়ে একটু কথা বলি। ইন্টিগ্রেশন তো দুই ধরনের হয় আপনারা জানেন। একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, আরেকটা কি বলেন তো, ডেফিনিট ইন্টিগ্রাল। একটাকে বলি আমরা অনির্দিষ্ট যোগজ বা সমাকলন, আরেকটাকে বলি নির্দিষ্ট যোগজ বা কি সমাকলন। এখন আমাকে কি বলতে পারবেন, ধরেন একটা ফাংশনকে আমি সাইন এক্স কে আমি 0 থেকে π/2 এর মধ্যে সাইন এক্স কে আমি ইন্টিগ্রেশন করলাম, এইটার রেজাল্ট কি আসবে? আর আমি সাইন এক্স কে শুধু সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলাম, এই দুইটার রেজাল্টের মধ্যে ডিফারেন্সটা আপনি কি দেখবেন? প্রথমটার রেজাল্ট কি আসবে আর দ্বিতীয়টার রেজাল্ট কি আসবে? প্রথমে তো কোনো মান প্রথমটা আসবে না। মাইনাস কজ এক্স। জি জি। প্রথমটা cos x প্লাস সি। মাইনাস কজ প্রথমটাতে এক্স। সি থাকবে, দ্বিতীয়টাতে সি থাকবে না। মাইনাস কজ এক্স প্লাস সি, আর দ্বিতীয়টার ভিতরে একটা সংখ্যা আসবে, তাই না? সংখ্যা আসবে না? মান আসবে আর কি, মান সংখ্যা আসবে। হচ্ছে -1। মান আসবে। অ্যাকচুয়ালি দ্বিতীয়টার ভিতরে আমরা এরিয়ার নির্দিষ্ট মানটা পাবো, যে ক্ষেত্রফলের যে নির্দিষ্ট মানটা পাবো, ক্ষেত্রফল বা এরিয়ার নির্দিষ্ট মানটা পাবো। তো এটা জাস্ট একটা মান, মান রিপ্রেজেন্ট করে ডেফিনিটলি। প্লিজ আপনারা হচ্ছে একটু মাইক্রোফোনটা মিউট রাখবেন, তা আমার জন্য অনেক ভালো হবে, ঠিক আছে? একটু মাইক্রোফোনটা মিউট রাখবেন, ভিডিওটা মিউট করে রাখবেন, ঠিক আছে? ক্লাস নিতে সুবিধা হবে। তো ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাকচুয়ালি একটা মান বুঝায়, ঠিক আছে? একটা মান বুঝায়, এবং ওই মানটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে বলেন তো? ওই মানটা হচ্ছে এরিয়া রিপ্রেজেন্ট করে। নেট সাইন এরিয়া বলা হয়। নেট সাইন এরিয়া, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এরিয়া চ্যাপ্টারে আলোচনা করবো। তো নেক্সট ক্লাস তখন আমি আরো ডিটেলস আলোচনা করবো। তো ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে আসলে নেট সাইন এরিয়া বুঝায়, মানে ঠিক আছে, নেট যে এরিয়াটুকু আছে সেটা বুঝায়। আর ইনডিফিনিট ইন্টিগ্রালে আমরা বেসিক্যালি একটা ফাংশনকে আউটপুটে পাই। ইনডিফিনিট ইন্টিগ্রালের আউটপুটে কি পাই আমরা? একটা ফাংশন আউটপুটে পাই, ঠিক আছে? ফাংশন আউটপুটে পাই। আর ডেফিনিট ইন্টিগ্রালের আউটপুট আমরা কি পাই? একটা মান পাই। ইনডিফিনিট ইন্টিগ্রালের আউটপুট একটা ফাংশন পাই, আর ডেফিনিট ইন্টিগ্রালের আউটপুট আমরা একটা মান পাই। এই হচ্ছে একটা পার্থক্য, ঠিক আছে? আর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের প্রসেসটা কি বলেন তো ভাইয়ারা? ডিফারেন্সিয়েশন আমরা তো পড়ে আসলাম, এখন ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি রিভার্স প্রসেস না? রিভার্স। রিভার্স প্রসেস। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কি বলেন তো? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস এরা কি? এরা হচ্ছে রিভার্স প্রসেস। এখানে আমি মাঝখানে রিভার্স কথাটা লিখছি। ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রাল হচ্ছে রিভার্স প্রসেস। আর এটা রিভার্স প্রসেস কিরকম? মনে করেন আপনারা এখানে একটা জিনিস চিন্তা করেন, এই যে 1/x এর ইন্টিগ্রেশন আপনি কত পাচ্ছেন? লন এক্স পাচ্ছেন। আর বলেন তো লন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কত পাবেন? 1/x, তাই না? লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাবেন কি? 1/x। এখন দেখেন, 1/√1 - x² কে ইন্টিগ্রেশন করলে আপনি পাচ্ছেন সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবেন? 1/√1 - x²। 1/√1 - x²। 1/1 + x² এটাকে ইন্টিগ্রেশন করলে আপনারা পাচ্ছেন হচ্ছে টেন ইনভার্স এক্স। তাহলে বলেন তো টেন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আপনি কত পাবেন? 1/1 + x²। সেমলি খেয়াল করেন, cos x কে ইন্টিগ্রেশন করলে পাচ্ছেন sin x। তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবেন বলেন তো? sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবেন? cos x পাবেন। বিষয়টা হচ্ছে এরকম আর কি, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে একটা রিভার্স প্রসেস, ঠিক আছে?
এখানে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আর ইন্টিগ্রাল ক্যালকুলাস কি রিভার্স প্রসেস। আপনি ডিফারেন্সিয়েশন করে যে অ্যান্সারটা পাবেন সেই অ্যান্সারটাকে যদি ইন্টিগ্রেশন করেন আপনি আবার আগের অ্যান্সারটা ফেরত পাবেন। আবার ইন্টিগ্রেশন করে যে অ্যান্সারটা পাবেন সেটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করেন আপনি কি পাবেন, আবার আগের অ্যান্সারটা ফেরত পাবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয় আর কি। তো এখন সর্বপ্রথম হচ্ছে আপনারা আমাকে একটা জিনিস জানাবেন যে এইখানে কিছু ফর্মুলা লেখা আছে, এই ফর্মুলাগুলো আপনারা জানেন কিনা। এই ফর্মুলাগুলোর মধ্যে আমরা সাইন কস এগুলাকে আপাতত না জানলেও চলবে, সাইন কস গুলো বাদ দিয়ে বাকি ফর্মুলাগুলো আপনাদের জানা আছে কিনা একটু বলবেন আমাকে। ফর্মুলা জানা জি না ভাই। থাকলে আপনাদের একটু মুখস্থ করে নিতে হবে, ভাইয়া বা আপু জি যারাই ভাই। আছেন একটু মুখস্থ করে জানা নিতে আছে হবে। ভাইয়া? ভাইয়া জানা আছে। জানা আছে। এবার পরের পেজে যাই, দেখেন তো পরের পেজের ফর্মুলাগুলো জানা আছে কিনা। সব মুখস্থ নেই কিন্তু জানা আছে। পরিচিত সবগুলোই। এক্স্যাক্টলি, সব তো মুখস্থ ধরেন আমার নিজেরও অনেক কিছু মুখস্থ থাকে না। তাহলে এখন মুখস্থ না থাকাটা কোনো অপরাধ না, বাট পরীক্ষার আগে তো আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, আপনার অবশ্যই জিনিসটা মেমোরাইজ হয়ে যাবে বা মনে থাকবে, তখন পরীক্ষা পর্যন্ত মনে থাকবে। সো ফর্মুলাগুলো কিন্তু আমি আসলে বুঝাই দেওয়ার মতো কিছু নাই, আপনারা বুঝতে পারতেছেন তাই না, ফর্মুলা তো আসলে এক্সপ্লেন করার কিছু নাই তাই না। তো ফর্মুলাগুলো যাতে আপনারা মনে রাখবেন, এবং এখানে বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে ভাইয়ারা। তো এই এমসিকিউ গুলো হচ্ছে ফর্মুলা বেস। এই এমসিকিউ গুলো কি বেস, ফর্মুলা বেস। এই এমসিকিউ গুলো আমি মনে করি না যে এগুলো করায় দেওয়ার মতো কিছু আছে। তারপরে আমি এমসিকিউ গুলা প্রত্যেকটা ধরে ধরে আমরা তারপরে সামনে যাব, যে আপনারা যখন বলবেন যে এই এমসিকিউ আপনারা বুঝতেছেন তারপরেই হচ্ছে আমি পরের এমসিকিউ তে যাবো। ঠিক আছে, যদিও এই এমসিকিউ গুলা করায় দেওয়ার কিছু নেই, ডিরেক্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন প্রথম এমসিকিউটা হচ্ছে এক্স কিউবের ইন্টিগ্রেশন। এটা কত হবে আপনারা সবাই জানেন, এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি, তাই না। জি। জি ভাই। জি ভাইয়া। 1/x এর ইন্টিগ্রেশন আপনারা এলাম। সবাই জানেন লন ln এক্স প্লাস সি। লন এক্স প্লাস সি। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হবে আপনারা সবাই জানেন, ই টু দি পাওয়ার এক্স প্লাস প্লাস সি। সেক স্কোয়ার এক্স কার ডিফারেন্সিয়েশন, সেক স্কোয়ার এক্স কার 10x ডিফারেন্সিয়েশন, 10x কে 10x ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স আসে। তাহলে সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে আপনি 10x পাবেন। 10x কে ডিফারেন্সিয়েশন করলে যদি 10x। সেক স্কোয়ার এক্স আসে তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 10x হবে। 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে, 10 10 ইনভার্স ইনভার্স 1x 10 ইনভার্স 10 1/√1 প্লাস 10 এক্স স্কোয়ার ইনভার্স ইন্টিগ্রেশন কত এক্স। হবে, Tan inverse. sin ইনভার্স 1x সাইন ইনভার্স এক্স। এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, এ টু দি এ টু দি পাওয়ার x এ টু ভাগ দি পাওয়ার ln a এক্স লন এ প্লাস সি। এ টু দি পাওয়ার এক্স এর নিচে লনে নাকি সাথে লনে, নিচে নিচে ভাইয়া। ln a নিচে নিচে ln a লনে, এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লনে প্লাস সি। ঠিক আছে, এবার 10x এর ইন্টিগ্রেশন কি জানেন, 10x এর ইন্টিগ্রেশন লন Log সেক sec এক্স। x ln প্লাস sec x লন সেক এক্স। তো এগুলা থেকে আপনারা একটা এমসিকিউ পেতে পারেন। ঠিক আছে, মানে ডিরেক্ট ফর্মুলার সাথে রিলেভেন্ট এমসিকিউ একটা পেতে পারেন আপনারা। ঠিক আছে, ভাইয়া মডুলাসের ভিতরে কেন থাকে এই যে সেকটা সেক এক্স? আচ্ছা আমাকে বলেন তো লনের ভিতরে, লনের ফাংশনের ভিতরে ইনপুট দেওয়া যায় কাকে জানেন আপনি, জিরো থেকে বড় জিনিসকে ইনপুট দেওয়া যায় এক্স এর মান। হ্যাঁ তো ধনাত্মক। ধনাত্মক মানকে ধনাত্মক। ইনপুট দিতে হবে। এখন সেক এক্স এর মান কি ঋণাত্মক হতে পারে, আপনার কি মনে হয় সেক এক্স এর মান কি ঋণাত্মক হতে পারে, আর ধনাত্মক। সেক এক্স এর মান ধনাত্মক ঋণাত্মক দুইটাই হতে পারে। তো ঋণাত্মক যদি হয় তাহলে কি এই ফাংশনটা ডিফাইন থাকবে, এই জন্য এটাকে মডুলাস দেওয়া হয় যাতে ফাংশনটা কি হয় অলওয়েজ পজিটিভ থাকে। বেশ হ্যাঁ, positive এটা অবশ্যই। সূত্রে কি মাইনাস লন কস এক্স লেখা যায়? হ্যাঁ লেখা যায়, মাইনাস লন কস এক্স লেখা যায়। ওটা কিন্তু আপনি সেক এক্স বা লন সেক এক্স লিখতে পারেন তাই না, ওই লেখা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আসেন সাইন এক্স এর ইন্টিগ্রেশন দিচ্ছে এখানে, দেখেন তো সাইন এক্স এর ইন্টিগ্রেশন এগুলো তো পারবেন। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, মাইনাস পারবেন না? লন Minus cos x। মাইনাস কজ এক্স। কজ এক্স এর ইন্টিগ্রেশন কত, সাইন এক্স, তাই না। এক্স। জি। অপশন নেই। এটা একটু মনে হয় উল্টাপাল্টা হয়ে গেছে। ঠিক আছে, এই সিরিয়ালটা ইয়া হয়েছে। ঠিক আছে যাই হোক, প্লিজ একটু আপনারা মাইক্রোফোনটা অফ রাখবেন ভাইয়া, যাদের এখান থেকে সাউন্ড আসছে প্লিজ মাইক্রোফোনটা একটু অফ রাখবেন প্লিজ। আপনারা ম্যাচিউর মানুষ, প্লিজ এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। ঠিক আছে, মাইক্রোফোনটা অফ রাখবেন যাতে সাউন্ড না আসে। ঠিক আছে, সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখবেন ভাইয়ারা। আচ্ছা এবার আমরা তাহলে পরের এমসিকিউ গুলোতে যাই। হুম।
cos x এর ইন্টিগ্রেশন, এটা sin x, এটা তো আপনারা বলছেন, ঠিক আছে 6। আচ্ছা এবার হচ্ছে এগুলো আমরা দেখে ফেলছি। 11 নম্বরটা cot x এর ইন্টিগ্রেশন কত মনে আছে আপনাদের? জাস্ট ফর্মুলাগুলো আমরা একটু রিমাইন্ড করতেছি, আর কিছু না। ln sin x ln sin x, ভেরি গুড, ln sin x। sec x এর ইন্টিগ্রেশন কত? ln sec x plus 10x ln sec x plus 10x। বাকিটা কি বুঝতেছেন? এগুলো আসলে মুখস্থ, Yes. ফর্মুলা মুখস্থ, ঠিক আছে। জি cosec x এর ভাইয়া। ইন্টিগ্রেশন কি? cosec x এর ইন্টিগ্রেশন কি? minus cot x ln ln cosec x plus cot x maybe cosec x plus cot x না cosec x minus cot x? cot x plus হবে maybe হ্যাঁ, প্লাস তো হওয়ার কথা ln প্লাস that's it. এর ইন্টিগ্রেশন তো ln cosec x minus cot x, তো আমি যতটুকু জানি। হ্যাঁ ln cosec x minus cot x এটাই হওয়ার কথা cosec x minus না, মাইনাস হবে জি জি ঠিক মাইনাস আছে, জি জি মাইনাস না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এবার এবার আসেন পরেরটাতে আসেন। x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, কার ডিফারেন্সিয়েশন এটা? সেকেন্ড বাস x sec ইনভার্স x, ঠিক আছে। আর sin x cot x এগুলো আপাতত তাহলে sec বাদ দিতে inverse পারেন, 1 এগুলো আপাতত বাদ দিতে পারেন, ঠিক আছে। a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে? 17 নম্বর। 1 by a 10 inverse হয় x by a 1/a tan ইনভার্স x বাই a, ভেরি গুড। হুম আর রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, Sin inverse. এটা হবে sin inverse x by a sin inverse 1 exactly sin ইনভার্স x বাই a, ওকে। আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার, ln ln x x plus plus x root square over x square ঠিক plus আছে a ভেরি গুড। এগুলো জাস্ট ফর্মুলা, যাদের ফর্মুলাটা মুখস্থ নেই তারা নার্ভাস হওয়ার কিছু নেই, আপনারা জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ করবেন, এই এমসিকিউ গুলো এমনি পারবেন। আমরা জাস্ট ফর্মুলাগুলো একটু রিভিউ করতেছি, আর কিছুই না, ফর্মুলাগুলো রিভিউ করতেছি। একটু পরে আমরা মেইন আলোচনা শুরু করবো ক্লাসের। আচ্ছা এবার 20 নম্বর ফর্মুলা অনেকের হয়তো বা মনে নাও থাকতে পারে, যাদের a মনে থাকে হবে তারা একটু এক বলতে নম্বর পারবেন কয় এ নম্বরটা? a হবে এক a নম্বর এ নম্বরটা, এ নম্বরটা কারেক্ট আনসার। আর এইটা যদি দেখেন এক্স স্কোয়ার প্লাস, এটা আপনারা নর্মালি করতে হবে। এখানে রুটের ভিতরে যে জিনিসটা আছে, রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আপনি জেড ধরেন, অথবা আপনি নর্মালি একটা শর্টকাট ফর্মুলাও আছে, শর্টকাট ফর্মুলা যদি বাদ দেন তাহলে আপনারা এইভাবে করতে পারেন আর কি। রুটের ভিতরে যে রাশিটা আছে তাকে আপনারা কি ধরবেন, এটা এটা ডিরেক্ট ফর্মুলা আছে একটা, বুঝছেন? ডিরেক্ট ফর্মুলা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আপনারা ডিরেক্ট ফর্মুলা হিসেবে এটা মনে রাখতে পারেন। আর যদি মনে না থাকে তাহলে আপনারা এটাকে জেড ধরেন, এবার ডিফারেন্সিয়েশন করেন, পাবেন কি 2x dx ইকুয়াল টু dz পাবেন। তাহলে x প্রতিস্থাপন dx পদ্ধতি ইকুয়াল টু কত? প্রতিস্থাপন পদ্ধতিতে যদি করেন x dx ইকুয়াল টু হাফ dz, তাহলে x dx এর পরিবর্তে যদি আপনারা হাফ dz বসায় দেন তাহলে কত পাচ্ছেন? হাফটা বাইরে আর dz ডিভাইডেড বাই রুট ওভার z, তাহলে 1 বাই রুট ওভার z এর ইন্টিগ্রেশন কত হবে? x root x কত হবে? z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1, এর বাইরে একটা হাফ আছে, ঠিক আছে। তো এবার দেখেন কাটা, মাইনাস হাফ প্লাস 1 কাটাকাটি করলে কত হবে? ক্যান্সেল আউট করলে হবে হাফ আসবে, এই হাফ আর এই হাফ কাটাকাটি, আর z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস মিউট করে দেন 1 স্যার হচ্ছে যাদের আশেপাশে সাইড সাউন্ড হচ্ছে তারা মিউট করলে ভালো হয় কথা ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে জি জি জি, আমারও আসলে ক্লাস নিতে সমস্যা হচ্ছে। আর তাহলে আমি একটা পরবর্তীতে কাজ তো করি, রেকর্ডে বোঝা যাইবে না। আচ্ছা আমি একটা কাজ করি, কয়েকজনের যাদের, আশেপাশে প্রচুর সাইড সাউন্ড হচ্ছে আচ্ছা আমি আমি মিউট করে দিচ্ছি, দাঁড়ান, যাদের সাউন্ড হচ্ছে আমি সবাইকে মিউট করে দিচ্ছি, দাঁড়ান। সবাইকে কি একসাথে মিউট করা যায় না? হ্যাঁ মিউট অল করা যায়। ভাইয়া কথা আসে না। হ্যাঁ এবার কি আমার কথা শুনতেছেন? জি এবার কি ভাইয়া। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে 21 নম্বর প্রবলেমটা, 21 নম্বর যে প্রবলেমটা আছে, 21 নম্বর প্রবলেমটা হচ্ছে আমরা ডিরেক্ট ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর ফর্মুলা যদি মনে না থাকে আপনারা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে জেড ধরতে পারেন, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে জেড ধরে আপনারা প্রবলেমটা সলভ করতে পারেন, ইজিলি সলভ করতে পারেন।
সেটাও আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই না? এটাও আশা করি ভাইয়া বুঝতে পারছেন। জি, ভাইয়া রুটের ভিতরটা মানে যদি জেড স্কোয়ার ধরি তাহলে তো হয় তাই না? কোনটা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান যদি জেড স্কোয়ার ধরে করি তাহলে তো হবে। জেড স্কোয়ার যদি ধরেন তাহলে আপনার 2x হ্যাঁ তা হবে, মানে ইন্টিগ্রেশন তো বিভিন্ন ভাবে মানে প্রতিস্থাপন পদ্ধতিতে অনেক কিছু ধরে আপনি মিলাইতে পারবেন, ঠিক আছে, এটা আপনার উপর। বা এই নিয়মটাকে বলা যায় রুট থাকলে জেড স্কোয়ার ধরা যায়। আর রুট থাকলে জেড স্কোয়ার সবসময় যে ধরলে যে অঙ্কটা সহজ হবে এমন কোনো ইউনিভার্সাল কোনো সূত্র নাই, কারণ আসলে ইন্টিগ্রেশন এত বিচিত্র ধরনের ইন্টিগ্রেশন আছে পৃথিবীতে। আপনারা যারা অনেক বেশি ইন্টিগ্রেশন প্র্যাকটিস করেন তারা বলতে পারবেন আর কি, ইন্টিগ্রেশনে হচ্ছে অনেক বিচিত্র ধরনের প্রবলেম আছে, এক একটা এক এক ভাবে ধরলে আর কি সলভ হয় মিলে। বাট আমাদের এনটিআরসির জন্য, আমাদের যে এমসিকিউর জন্য যে জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমনটা আমরা বিসিএস এর কোশ্চেনে দেখছি, সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বিচিত্র ধরনের ইন্টিগ্রেশন সলভ করার কোনো দরকার নাই, ইন্টিগ্রেশন কনসেপ্ট গুলোর দিকে আমরা বেশি জোর দিব, আর বেসিক ইন্টিগ্রেশন গুলো আমরা মনে রাখার চেষ্টা করবো। কারণ আপনারা বিসিএস এর কোশ্চেনটা অ্যানালাইসিস করলেই আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি পরীক্ষায় কিন্তু একটু বেসিক বেসড বা কনসেপ্ট বেসড এমসিকিউ গুলো বেশি আসছে। আর যেগুলা ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু খুব সহজ ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে, কারণ যেহেতু সময়ের একটা লিমিটেশন ছিল, মানে এত কম সময় তো আপনাকে যদি কঠিন ইন্টিগ্রেশন দেওয়া হয় আপনি তো এমসিকিউ তে সলভ করে শেষ করতে পারবেন না। তো এই জন্য আমরা সহজের মধ্যেই থাকবো, সহজ সহজ জিনিসগুলোই প্র্যাকটিস করবো, এটাই আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আমি আসলে 49তম বিসিএস আমি অনেক কঠিন কঠিন জিনিস প্র্যাকটিস করেছিলাম, তো এটা আসলে লাভ হয় নাই। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে না? আমার ভাই সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, একজন বললেন কথা শোনা যাচ্ছে না, তাই যাচ্ছে আমি ভাই। বললাম। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে 22 নম্বর এমসিকিউটা একটু দেখি, ঠিক আছে? 22 নম্বর এমসিকিউটা কি? 22 নম্বর এমসিকিউটা আপনার ডিরেক্ট ফর্মুলা মনে রাখতে পারেন। ডিরেক্ট ফর্মুলা হচ্ছে 22 নম্বর এমসিকিউটার অ্যান্সার হচ্ছে ডি নম্বরটা মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর যদি ডিরেক্ট ফর্মুলা মনে না থাকে তাহলে কি করবেন, এই রুটের ভিতরে যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে তাকে কি ধরবেন ভাইয়ারা? তাকে জেড ধরবেন, জেড ধরে আপনারা করলে অঙ্কটা মিলবে। বাট এমসিকিউ পরীক্ষার জন্য আপনাদের বেটার হবে আপনারা যত মানে ফর্মুলা মনে রাখেন ততই ভালো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আসেন 23 নম্বরটা আসেন। এইটা 23 নম্বর এমসিকিউটা নিয়ে আমরা কথা বলবো। 23 নম্বর এমসিকিউটা অ্যাকচুয়ালি এই এমসিকিউটা অতটা সুন্দর হয় নাই, কারণ এখানে ক্যাপিটাল এফএক্স কি সেটা বলা হয় নাই, ক্যাপিটাল এফএক্স কি সেটা বলা হয় নাই। বাট এটা এটা হচ্ছে একটু পরে আমি আলোচনা করবো ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 2 এফটিসি 2। এফটিসি 2 অনুযায়ী এ থেকে বি স্মল এফ এক্স ডিএক্স কে আমরা লিখতে পারি এফ অফ বি মাইনাস এফ অফ এ, ডি নম্বর অপশনটা লিখতে পারি। এটা আমি একটু পরে এক্সপ্লেন করবো, আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? একটু পরে এক্সপ্লেন করবো, ঠিক আছে? স্মল এফ এক্স আর ক্যাপিটাল এফ এক্স দুইটা ফাংশন যদি থাকে তাহলে স্মল এফ এক্স এর ইন্টিগ্রেশন হবে ক্যাপিটাল এফ এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটাই হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 2, এটা আমি একটু পরে এক্সপ্লেন করবো, ওকে? আর 24 25 এগুলো দরকার নাই। 26 নম্বর এমসিকিউটা বলেন, ফর্মুলা ডিরেক্ট। 26 নম্বর ওয়ান এমসিকিউর বাই অ্যান্সার টু কি? লন এ নাম্বারটা এ, না না না, সরি সরি সরি, এ প্লাস এক্স, বি নাম্বারটা হবে মেবি, ওয়ান বাই এ লন এ প্লাস এক্স, বি নাম্বারটা। বি নম্বর নাকি ভাইয়া 3 নম্বর হবে। 3 নম্বর হবে না? 2 এ থাকে না, 1/2 এ না? হ্যাঁ ওয়ান সি বাই হবে টু এ। অ্যান্সার, সি 1/2 এ লন এ প্লাস কি এক্স হবে? স্কয়ার। সি। সি আর 27 নম্বরটা কি হবে? ওয়ান বাই টু এ এক্স প্লাস এক্স মাইনাস এ, ওয়ান বাই টু এ, এটা এ নাম্বার হতে পারে। এ নাম্বারটা এটা এ নাম্বারটা। 27 হচ্ছে এ নম্বরটা। আমি এটা আসলে যেভাবে মনে রাখতাম, মানে আমারও একটু কনফিউশন লাগতো যে কোনটা কি হবে। আমি মনে রাখতাম যে অ্যালফাবেটিক্যালি তো এ আগে আর এক্স হচ্ছে পরে, তাহলে তাহলে আমি যদি এ আগে থাকে তাহলে আমি মনে রাখবো যে আগে প্লাস হবে পরে মাইনাস। আর অ্যালফাবেটিক্যালি এক্স হচ্ছে পরে এ আগে, কিন্তু এক্স কে আমি বসাই দিচ্ছি আগে, সেই ক্ষেত্রে আমি আগে মাইনাস পরে প্লাস। ঠিক আছে, এভাবে আমি আর কি আমার মতো করে মনে রাখতাম, আপনারা যেভাবে খুশি মনে রাখতে পারেন। মেইন কথা হচ্ছে অঙ্কটা পারতে হবে, ঠিক আছে? জি, ভালো আইডিয়া। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে 28 নম্বরটা একটু দেখেন। sec x tan x, এটা তো সোজা। sec x tan x এর ইন্টিগ্রেশন কি? সেক এক্স sec x প্লাস c, প্লাস সি, sec x প্লাস। সেকেক্স আর প্লাস 29 নম্বর cosec x cot x এর ইন্টিগ্রেশন কি? cosec x cot x এর ইন্টিগ্রেশন কি? মাইনাস 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 cosec x প্লাস c। তাহলে এই পর্যন্ত কি ভাইরা বুঝতে পারছেন? এখানে কিন্তু জাস্ট ফর্মুলা কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস জি করলাম আর ভাইয়া। জাস্ট কিছু ফর্মুলা আমরা প্র্যাকটিস করলাম, ঠিক আছে? আচ্ছা,
ওকে, এইবার আসেন আমরা আসল আলোচনায় যাই। এবার আমরা আসল আলোচনায় যাই, ঠিক আছে? আমি আপনাদেরকে দুইটা থিওরেম পড়াবো। একটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 1, যেটাকে বলা হয় এফটিসি 1, বা ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য। ক্যালকুলাসের কি মৌলিক উপপাদ্য, হ্যাঁ, প্রথম মৌলিক উপপাদ্য। প্রথম এখন না আপনাদের অনেক ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আপনারা জানেন। যখন অ্যাকচুয়ালি ক্যালকুলাসের যাত্রা শুরু হচ্ছে তখন অ্যাকচুয়ালি ঘটনাটা কি ছিল? তখন ওরা দুই ধরনের ফাংশন নিয়ে কথা বলতো। ঠিক আছে? একটা হচ্ছে স্মল এফ অফ এক্স বলতে একটা ফাংশন কথা বলতো, আরেকটা হচ্ছে স্মল এফ অফ এক্স কে আরেকটা হলো ক্যাপিটাল এফ অফ এক্স। এখন ওরা বলতো যে ক্যাপিটাল এফ অফ এক্স হচ্ছে এমন একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে স্মল এফ অফ এক্স কে ইন্টিগ্রেশন করলে ক্যাপিটাল এফ অফ এক্স পাওয়া যায়। স্মল এফ অফ এক্স কে কি ইন্টিগ্রেশন করলে ক্যাপিটাল এফ অফ এক্স পাওয়া যায়, এরকম যদি হয় ওরা বলতো তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন স্মল এফ অফ এক্স এর সমান হতেই হবে। এই ধারণা থেকেই হচ্ছে আপনার যতগুলো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ফর্মুলা সেগুলো আসছে। এই জন্য এটাকে বলা হয় মৌলিক উপপাদ্য। আমি আপনাদেরকে জিনিস একটু বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। দেখেন, আপনারা এখন অনেক ফর্মুলা জানেন যে সুন্দর মতো আপনারা জানেন যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, এবং আপনারা এটা জানেন যে তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স। এই যে এটা আপনার কোত্থেকে পাইছেন বলেন তো? কোত্থেকে পাইছেন এই যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাওয়া যায়, আবার কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে যে সাইন এক্স আবার ফেরত আসবে, এটা কোত্থেকে পাইছেন? এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 1 থেকে আপনারা পাইছেন। সেখানে বলছে যে এমন যদি দুইটা ফাংশন এমন যদি পাওয়া যায় যে একটা ফাংশন হচ্ছে স্মল এফ অফ এক্স আর একটা ফাংশন হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স, স্মল এফ অফ এক্স এর যদি ইন্টিগ্রেশন যদি ক্যাপিটাল এফ অফ এক্স এর সমান হয়, তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন স্মল এফ অফ এক্স এর সমান হবে। যেমন দেখেন, cos x এর ইন্টিগ্রেশন যদি sin x এর সমান হয়, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন cos x এর সমান হবে। তাহলে কথাটা মিললো না? তাহলে এইভাবে আর কি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ডেভেলপ করছে, যে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন আপনি জানেন, তাহলে আপনি ডিফারেন্সিয়েশনের ওই রেজাল্ট থেকে আপনি বলে দিলেন তাহলে এটার ইন্টিগ্রেশন এটাই হবে। ঠিক আছে? আপনি জানেন যে sin x কে ডিফারেন্সিয়েশন করে cos x হয়, আপনি বলে ফেললেন যে আচ্ছা যদি ডিফারেন্সিয়েশন করে cos x পাওয়া যায়, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে sin x পাইতেই হবে। এটাই হচ্ছে এভাবে আর কি ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস থেকে আমরা অনেকগুলো ফর্মুলা পাইছি। ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 1 থেকে কি আমরা অনেকগুলো ফর্মুলা পাইছি। ঠিক আছে? ইন্টিগ্রেশন এবং ডিফারেন্ট মানে ইন্টিগ্রেশনের অনেকগুলো ফর্মুলা কোথা থেকে আসছে? ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস থেকে আসছে। আপনি ডিফারেন্সিয়েশন পারলেন, ওই ডিফারেন্সিয়েশন থেকে আপনি বলে দিলেন যে ডিফারেন্সিয়েশন করে যদি এটা পাওয়া যায়, তাহলে এটার উল্টাটা হবে ইন্টিগ্রেশন, তাহলে এটার রেজাল্টটাকে ইন্টিগ্রেশন করলে ওই আগেরটা পাওয়া যাইতে হবে। এরকম আর কি বিষয়টা। ঠিক আছে? তো এটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 1। আবারও বলি সবার জন্য, দুইটা ফাংশন, একটা হচ্ছে স্মল এফ অফ এক্স, একটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স। স্মল এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন যদি ক্যাপিটাল এফ অফ এক্স হয়, তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন স্মল এফ অফ এক্স হতেই হবে। বা এখানে লিমিট কি এ টু বি হবে এক্স না, এর জায়গায়? এ টু এক্স হবে। এ টু বি হইলে তো এটা একটা সংখ্যা হয়ে যাবে, বুঝছেন? সংখ্যাকে জি, ডিফারেন্সিয়েশন করলে তো জিরো চলে আসবে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য এটাকে এ টু এক্স হবে, বুঝতে পারছেন? জি তাহলে আমি কি আপনাদেরকে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 1 প্রথম মৌলিক উপপাদ্য বুঝাইতে পারছি? জি ভাই। জি জি। তাহলে ভাইয়া আমরা এবার, জি বলেন। গুরুত্ব গুলো একটু যদি বলতেন বুঝে, মানে গুরুত্বটা কি দুইটা জিনিসের আলাদা আলাদা, মানে কিসের? ডিফারেন্স এবং ইন্ডিকেশন। হুম, আবার একটু প্রশ্নটা করবেন। মানে দুইটা জিনিসের গুরুত্বটা যদি একটু মানে বর্ণনা করতেন, যে তাদের গুরুত্বগুলা কি, মানে এইগুলা আর কি, দুইটা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের গুরুত্বগুলো আর কি। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন তো আপনার অ্যাপ্লিকেশনের কোনো অভাব নাই। আপনি সেটা বিজনেস মানে আপনি ধরেন বিবিএ পড়তেছেন, আপনার লাগবে। আপনি ইকোনমিক্স পড়তেছেন, আপনার লাগবে। আপনি ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ফিল্ডে পড়ালেখা করতেছেন, আপনার লাগবে। আর কিভাবে লাগবে? আপনি যে কোনো কিছুর এরিয়া বের করে ফেলতে পারবেন ইন্টিগ্রেশনের সাহায্যে, আর যে কোনো কিছুর রেট অফ চেঞ্জ বের করে ফেলবেন আপনি ডিফারেন্সিয়েশনের সাহায্যে। আপনি একটা ব্যবসা করতে নামছেন মনে করেন, সে ফর এক্সাম্পল আপনি কালকে একটা এডটেক প্ল্যাটফর্ম বানায় ফেললেন, আর আপনার এডটেক প্ল্যাটফর্মের আপনার যে গ্রোথটা, এই গ্রোথটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? কোন ফর্মুলা দিয়ে আপনি ক্যালকুলেট করবেন? আপনি অবশ্যই ডিফারেন্সিয়েশন দিয়ে আপনার ক্যালকুলেট করতে হবে।
আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার কত টাকা করে আসতেছে, কত টাকা করে খরচ হচ্ছে, তাহলে আপনার নেট কত টাকা প্রফিট থাকতেছে, এগুলো কিভাবে ক্যালকুলেট করবেন? ডিফারেন্সিয়েশন দিয়ে ক্যালকুলেট করবেন, কারণ ডিফারেন্সিয়েশন হচ্ছে রেট অফ চেঞ্জ বোঝায়। তো প্রতিটা জায়গায় এটার অ্যাপ্লিকেশন আছে। আর ইন্টিগ্রেশন দিয়ে আপনি কি করবেন? আপনি এমন কোনো কিছু নাই যে জিনিসের এরিয়া, আয়তন এবং টোটাল অ্যামাউন্ট, যে কোনো কিছু টোটাল অ্যামাউন্ট বের করতে চাইলে আপনার ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। তো এগুলা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, আমি আপনার বলতেছি, আমি আপনার ঘন্টার পর ঘন্টা আপনার সাথে আমি এটা নিয়ে ডিসকাস করতে পারবো। ঠিক আছে, এটার এত হিউজ অ্যাপ্লিকেশন আছে, এটা কোনো মানে বলে শেষ করতে পারবো না আমি। ঠিক আছে, এত অ্যাপ্লিকেশন আছে ওকে ক্যালকুলাসে। ভাই, তারপরে একটু ধারণা নিয়ে হচ্ছে এটা অনেক ভালো আর কি। কিছুটা তো ধারণা পাইলেন। এটা আসলে কিছুই হয় না ধারণার ক্ষেত্রে, কিন্তু এই ক্লাসের জন্য আমার মনে হয় এইটুক থাকলেই হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা প্রথম ফান্ডামেন্টাল থিওরেমটা বুঝতে পারছি। এবার আসেন আমরা দ্বিতীয় মৌলিক উপপাদ্য বা সেকেন্ড এফটিসি টু বা দ্বিতীয় মৌলিক উপপাদ্য নিয়ে একটু কথা বলি। আচ্ছা, দ্বিতীয় মৌলিক উপপাদ্যটা কি বলছে? বলছে যে প্রথম মৌলিক উপপাদ্য থেকে আসেন। প্রথম মৌলিক উপপাদ্য আপনি কি পাইছেন? এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এটা পাইছেন। ওরা বলতেছে যে ক্যাপিটাল এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয়ে থাকে প্রথম মৌলিক উপপাদ্য থেকে, তাহলে স্মল এফ অফ এক্স কে যদি আমি এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করি, তাহলে আমি অবশ্যই পাবো ক্যাপিটাল এফ অফ বি মাইনাস এফ অফ এ। এইটা থেকেই আমরা ডেফিনিট ইন্টিগ্রালের সূত্রটা পাই। ডেফিনিট ইন্টিগ্রালে আমরা সবাই কি করি বলুন তো ভাইয়ারা? লাস্ট লাইনে গিয়ে কি করি? মনে করেন আপনাকে আমি ইন্টিগ্রেশন করতে দিলাম cos x dx 0 থেকে π/2, আপনি কি করবেন? sin x বসাবেন, তাই না? cos x এর ইন্টিগ্রেশন sin x বসাবেন। ইন্টিগ্রেশন জানলে কি হচ্ছে আপনার, এখন এখন কিন্তু আপনাকে জানতে হবে যে লিমিটটা কিভাবে বসাবেন। এই যে লিমিটটা 0 থেকে π/2 আমরা লিখি, তারপরে সাইনের ভিতরে একবার π/2 বসাই, মাইনাস একবার সাইনের ভিতরে 0 বসাই, এইটা আপনি কোন সূত্র থেকে পাইলেন? ঠিক আছে, আমরা তো ডিরেক্ট সূত্র শিখছি আগে, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস শিখছি পরে, বাট আপনি এই জিনিসটা লিখতে পারলেন কেমনে? এইটা জি, আপনাকে লেখার অনুমতি দিছে হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 2 বা এফটিসি 2 আপনাকে এই জিনিসটা লেখার অনুমতি দিছে। ঠিক আছে, এইটা আপনি লিখতে পারতেছেন ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 2 টা থাকার কারণে। সেখানে বলে দিছে যে স্মল এফ অফ এক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালু যদি ক্যাপিটাল এফ অফ এক্স হয়, তাহলে তার যদি কোনো লিমিটের মাঝখানে যদি তার ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে একবার ওই ফাংশন ওই ক্যাপিটাল এফ অফ এক্স এর ভিতরে একবার আপার লিমিট বসবে, একবার লোয়ার লিমিট বসবে, এবং তাদের কি বিয়োগ করতে হবে, তাহলেই হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজীকরণের অ্যান্সার পাওয়া যাবে। এই যে আপনি আপার লিমিট বসাই দিচ্ছেন, লোয়ার লিমিট বসাই দিয়ে আবার তাদেরকে বিয়োগ করতে, এইটাই বেসিক্যালি ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস 2 এইখান থেকে আপনি পাচ্ছেন। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে আমি সবাইকে কি বুঝাইতে পারলাম দ্বিতীয় মৌলিক উপপাদ্যটা অ্যাকচুয়ালি কোন কাজে লাগে? আমাদেরকে দ্বিতীয় মৌলিক উপপাদ্যের সাহায্যে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশনটা করতে পারি আর কি। ভাইয়া বুঝছি। ঠিক আছে, তাহলে প্রথম মৌলিক উপপাদ্যের সাহায্যে আমরা কি করতেছি? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতেছি। আর দ্বিতীয় মৌলিক উপপাদ্যের সাহায্যে আমরা ইন্টিগ্রেশনকে ডেফিনিট ইন্টিগ্রাল কিভাবে করতে হয় সেইটা শিখতেছি আমরা। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ দুইটা থিওরেম। তাহলে আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এখন আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকেন। জি ভাইয়া, ক্লিয়ার। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল। এখান থেকে আপনারা একটা এমসিকিউ পেতে পারেন। ঠিক আছে, তো নির্দিষ্ট যোগজের ধর্মাবলী, প্রপার্টিজ মানে ধর্ম। তো নির্দিষ্ট যোগজের কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলো জানাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ আসবে। নাম্বার 1, আপনি মনে করেন এ থেকে বি এর মধ্যে কোন একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতেছেন। এখন আমি যদি বি থেকে এ, আপনি করলেন এ থেকে বি, আমি করলাম বি থেকে এ এর মধ্যে ইন্টিগ্রেশন, তাহলে আপনার আর আমার রেজাল্টের মধ্যে পার্থক্য কি থাকবে বলতে পারবেন কেউ? একটা মাইনাসের পার্থক্য থাকবে। একটা মাইনাসের পার্থক্য থাকবে। ভেরি গুড। অর্থাৎ আমি যদি আপনাকে একটা এমসিকিউ এভাবে দেই যে 0 থেকে 5 এফ অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 7, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এটা মনে করে আপনার দিলাম। আর এবার আপনাকে জানতে চাইলাম 5 থেকে 0 এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু কত? আমি মাইনাস জানতে চাইলাম। -7 -7 হবে, তাই না? -7 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আপনারা বুঝতে পারলেন, তাই না?
প্রথম প্রপার্টিটা বুঝতে পারলেন। এবার আসেন পরের প্রপার্টিতে আসি। এ থেকে বি ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে ভ্যারিয়েবল চেঞ্জ করলে কোনো সমস্যা হয় না। এ থেকে বি এফ অফ এক্স জি এক্স এর ভ্যালু যা, এ থেকে বি এফ অফ জেড ডি জেড এর ভ্যালু তাই হবে। একটা এক্সাম্পল দিই, মনে করেন 0 থেকে π/2 cos x dx এর ইন্টিগ্রেশন যা হবে 0 থেকে π/2 cos z dz এর ইন্টিগ্রেশন কি সেম হবে না ডিফারেন্ট হবে বলেন তো আপনারা? সেম হবে। কারণ আপনি তো আলটিমেটলি ভ্যারিয়েবলের মধ্যে ওই মানটা বসাই দিচ্ছেন। আপনারা করে দেখেন, এটা হবে sin x, এরপর আপনি 0 আর π/2 বসাবেন। তো আর এটা হবে কি sin z, আপনারা 0 আর π/2 বসাবেন। আলটিমেটলি তো sin x এর জায়গায় π/2 ই বসে যাচ্ছে, sin π/2 মাইনাস sin 0, ওইটাও হয়ে যাচ্ছে sin π/2 মাইনাস sin 0। অর্থাৎ কোনো কি পার্থক্য আপনারা পাচ্ছেন? কোনো পার্থক্য কিন্তু এখানে নাই। তো এই জায়গাতে আপনি x এর পরিবর্তে f of x dx যেই কথা, f of z dz কিন্তু একই কথা, f of z dz কিন্তু একই কথা, তাই না ভাইয়ারা? জি ভাই। জি। আচ্ছা, এবার 3 নম্বর প্রপার্টিটা দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এইটাকে চাইলে আপনারা লিমিটটাকে একটু ভেঙে লিখতে পারেন, এ থেকে সি এফ অফ এক্স ডিএক্স প্লাস সি থেকে বি এফ অফ এক্স ডিএক্স, যেখানে এ থেকে বি এর মাঝখানে সি এর অবস্থান হবে। যেখানে কি সি এর অবস্থানটা কোথায় হবে? এ আর বি এর মাঝে। এই জিনিসটা আপনাদের একটু বুঝাই। মনে করেন এক্স এর ইন্টিগ্রেশন করতেছেন 0 থেকে 7 এর মাঝখানে, এটার রেজাল্ট যা হবে, আপনি যদি 0 থেকে 3 এর মাঝখানে এক্স এর ইন্টিগ্রেশন করেন, তার সাথে যদি আবার 3 থেকে 7 এর মাঝখানে এক্স এর ইন্টিগ্রেশন করে যোগ করে দেন, দেখবেন আপনার রেজাল্ট কি একই আসবে, সেম আসবে সেম result। আসবে। ঠিক আছে, তাহলে এইটাই আর কি এই প্রপার্টিটাতে বলতেছে। তো এই ক্ষেত্রে এখানে সি হিসেবে আমি 3 পয়েন্টটাকে নিচ্ছি। এই 3 পয়েন্টের অবস্থান কি 0 এবং 7 এর মাঝখানে পড়ছে না বলেন তো ভাইয়া? 0 এবং 7 এর মাঝখানে না? 0 এবং 7 এর মাঝখানে। তো এই জিনিসটাই আর কি আমি বলতে চাইলাম, যে এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে সি এর অবস্থানটা কোথায়। তো সি এর অবস্থানটা হবে এ এবং বি এর মাঝখানে। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা ডেফিনিট ইন্টিগ্রালের, আমরা যখন ইন্টারমিডিয়েটেরও প্রবলেম করতাম, কিছু গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো আমরা এই জিনিসটা কাজে লাগাইতাম। 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স যা হবে 0 থেকে এ, আপনি যদি লিমিটটা আপার লিমিট থেকে এক্স কে বিয়োগ করে দেন, ফাংশনের ভিতর তাই হবে। ঠিক আছে, ধরেন cos x 0 থেকে π/2 dx যা হবে 0 থেকে π/2, cos এর ভিতরে কি করবেন, আপার লিমিট মানে π/2 মাইনাস এক্স ডিএক্স। π/2 মাইনাস এক্স ডিএক্স মানে কত হবে বলেন তো? 0 থেকে π/2 sin x। sin x dx, এটাই হবে। অর্থাৎ আপনারা বুঝে গেলেন, এই প্রপার্টির সাহায্যে আপনারা বুঝে গেলেন 0 থেকে π/2 এর মধ্যে sin x dx এর মান যা, cos x dx এর মানও কি তাই হবে। ভাই ঠিক আছে? জি, আর একটু বুঝালে ভালো হয়, ভালো বুঝি নেই। এখানে ভাই একটু খেয়াল এটার করেন। অর্থ সমাধানটা করে দেন, এই হ্যাঁ, সমাকলনের সমাধানটা। জি, মানটা যে cos x সেম হয় মানটা এটা একটু দেখা যায়। sin x এর সমান। হ্যাঁ, ও মানটা যে সেম হয় এটা দেখাই দিব, সমাকলন করে দেখাই দিই তাহলে। তাহলে ধরেন হ্যাঁ হ্যাঁ আপনি 0 থেকে π/2, আমাদের প্রপার্টি কিন্তু বলতেছে সমান হবে, তাহলে আমরা একটু ভেরিফাই করি চলেন। জি। cos x dx এর মান কত হচ্ছে? আপনি cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, sin x হচ্ছে, এবার আপনি 0 আর π/2 আপনি লিমিট বসাবেন, π/2 বসান, sin π/2 মাইনাস sin 0, sin π/2 এর ভ্যালু কত? 1, sin 0 এর ভ্যালু হচ্ছে 0, 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কত? 1। এবার আপনি sin x dx এর অ্যান্সারটা মানটা বসান π/2। sin x এর ইন্টিগ্রেশন কত ভাইয়া? মাইনাস cos x না? minus cos x। এবার 0 থেকে π/2। সো এবার আপনি যদি π/2 বসান কত পাবেন? 0। মাইনাস cos π/2, আর মাইনাসে মাইনাসে কত হবে? প্লাস cos 0। এরকম হবে না বলেন তো? জি ভাই। এর ভ্যালু তো 0 আর cos 0 ভ্যালু 1, তাহলে দুইবারই কি হ্যাঁ আপনি 1 পাচ্ছেন না? জি ভাই। তাহলে এই প্রপার্টিটা কি এবার বুঝতে পারছেন? এই প্রপার্টিটা জি। বলতেছে 0 থেকে a এর মধ্যে f of x dx এর মান যা হবে, 0 থেকে a এর মধ্যে ওই আপার লিমিট থেকে যদি x কে বিয়োগ করি, তাকে যদি আমি ইনপুট দেই, তার মানও কি হবে? সেমই হবে। বুঝতে পারলেন? ভাইয়া মাঝখানে একটু করাই দেন তাহলে, যে কোনটা 0 কোনটা? থেকে π/2 cos, 0 থেকে π/2 cos π/2 মাইনাস x dx, ওইটার ভাইয়া মধ্যে
কস পাই বাই টু মাইনাস এক্স এর মানই তো হচ্ছে সাইন এক্স, ওইটাকে আমি বের করলাম, বুঝলেন? এটার মানই হচ্ছে সাইন এক্স। ওই পাই বাই টু হিসাবে হিসাব করলে কস সাইন হয়ে যায় না, ট্রিকোনোমেট্রিক ফর্মুলা এটা, বুঝছেন? বিজোড় সংখ্যক পাই বাই টু থাকলে কস হয়ে যায় সাইন, ঠিক আছে? ভাইয়া জি ভাইয়া। যদি কোঅর্ডিনেটটা একটু দেখাইতেন। কোয়াড্রেন্টের বিষয়টা বুঝাই দিব একটু। জি, কোঅর্ডিনেটটা একটু বুঝাই দেন। আচ্ছা, ত্রিকোণমিতির একটা বেসিক জিনিস আপনারা একটু দেখেন, আপনারা এটা মনে পড়ে কিনা। ধরেন আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে কি সবাই পজিটিভ, সাইন কজ, অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে টেন কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কি কজ আর সেক পজিটিভ। এখন যদি আমরা এন ইন্টু পাই বাই টু কোনো কিছুর সাথে অ্যাড করি, এন ইন্টু পাই বাই টু অ্যাড করলে আমাদের দুইটা ঘটনা ঘটতে পারে। এই এন এর মানটা হইতে পারে এন বিজোড় অথবা এন হইতে পারে কি জোড়। আর যদি বিজোড় হয় তাহলে কি ঘটনা ঘটবে? সাইন হয়ে যাবে কস, এরপরে কজ হয়ে যাবে সাইন, সাইন কজ হয়ে যাবে, কজ সাইন হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার বিজোড় হলে কি হবে? টেন হয়ে যাবে কট, কট হয়ে যাবে টেন, সেক হয়ে যাবে কোসেক, কোসেক হয়ে যাবে সেক। আর যদি জোড় থাকে তাহলে কি সেম থাকবে, পরিবর্তন সেম থাকবে, ঠিক আছে? আর এখন আর হচ্ছে আরেকটা জিনিস, যে যখন তাহলে এটা একটা জিনিস বুঝবেন। এখন মনে করেন আমি করতে চাচ্ছি এরকম সাইন পাই বাই টু মাইনাস এক্স, তাহলে এখানে আমি দেখতে এখানে কয়টা পাই বাই টু আছে ভাইয়া বলেন তো? এখানে একটা পাই বাই টু আছে একটা না? পাই বাই টু। একটা পাই বাই টু মানে কি বিজোড় সংখ্যক পাই বাই টু। তাহলে এই পাই বাই টু এর কারণে সাইন কি আর সাইন থাকবে? সাইন হয়ে যাবে কস, কস এক্স। আচ্ছা, এবার এটা চিহ্নটা কি প্লাস হবে না মাইনাস হবে, এটা আমি কিভাবে বুঝবো? দেখেন, পাই বাই টু থেকে কোনো কিছু বিয়োগ করতেছেন, পাই বাই টু থেকে যদি কোনো কিছু বিয়োগ করেন তাহলে আপনি কোন কোয়াড্রেন্টে যাচ্ছেন? 90 ডিগ্রি থেকে ছোট ফার্স্ট কোণ হলে কোন কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, এই জন্য চিহ্ন দিছি পজিটিভ, ঠিক আছে? এবার আমি একটা একটু চেঞ্জ করি, সাইন মনে করেন পাই বাই টু প্লাস এক্স দিলাম। আবারও দেখেন একটা পাই বাই টু, বিজোড় সংখ্যক পাই বাই টুর কারণে সাইন হয়ে যাবে কি কস। এবার বলেন তো কোন কোয়াড্রেন্টে যাচ্ছে এটা? ফার্স্ট কোয়াড্রেন্ট না সেকেন্ড কোয়াড্রেন্ট? পাই বাই টু 90 ডিগ্রির সাথে কোনো কিছু সেকেন্ড অ্যাড করতেছেন, কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছেন। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেলে সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ না? সাইন পজিটিভ না বলুন তো? সাইন কজ পজিটিভ, সাইন পজিটিভ হওয়ার কারণে এবারও কিন্তু পজিটিভ কজ এক্স আসবে। এবার যদি থার্ড কোয়াড্রেন্টে যাই, সাইন 2 পাই বাই টু প্লাস এক্স, এবার কি জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক বলেন তো? পাই বাই টু, তাহলে সাইন কি হবে? সাইনই থাকবে। কিন্তু এবার কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? দুইটা পাই বাই টু মানে কি একটা পাই বাই টু এদিকে আরেকটা পাই বাই টু এদিকে, এর সাথে আরো একটা জিনিস অ্যাড করতেছেন, তাহলে আপনি কোথায় চলে যাচ্ছেন? থার্ড কোয়াড্রেন্টে চলে থার্ড যাচ্ছেন। কোয়াড্রেন্ট থার্ড মাইনাস কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, তাহলে মাইনাস সাইন এক্স। এবার ধরেন তিনটা পাই বাই টু দিয়ে করি, তিনটা পাই বাই টু প্লাস এক্স, তাহলে ওইটা করলে কি হবে? তিনটা পাই বাই টু মানে বিজোড়, বিজোড় সংখ্যা পাই বাই টু মানে আগে এটা কজ হবে। এবার যদি আপনি চিন্তা করেন তিনটা পাই বাই টু তো এই জায়গায় চলে আসবে, একটা পাই বাই টু, দুইটা পাই বাই টু, তিনটা পাই বাই টু, তো তিনটা পাই বাই টু এই জায়গায় চলে আসবে, এর সাথে আরেকটা এক্স যোগ করতেছেন, তাহলে আপনি চলে যাচ্ছেন ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কিন্তু নেগেটিভ, তার মানে এটা হবে মাইনাস কজ এক্স। তাহলে এইভাবে বাকি ফাংশন গুলোর ক্ষেত্রেও কিন্তু আপনারা ত্রিকোণমিতিক জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আমি একটু শর্টলি রিক্যাপ করার ট্রাই করলাম, আপনারা বুঝতে পারছেন কিনা জানাবেন। জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। ওই লাস্টে যেটা করলেন ভাই, যে কজের আগে মাইনাস দিলেন ভাই, ওই জি যে ফোর্থ কোয়াড্রেন্টে কস থাকলে প্লাস, কিন্তু ওটা কি সাইনের উপর ভিত্তি করে মাইনাস দিলেন নাকি কজের উপর ভিত্তি দিয়ে মাইনাস দিলেন? ভাইয়া, এটা এটা হলো এই পাশে যে ফাংশনটা থাকবে তার উপর ভিত্তি করে, মানে সাইনের উপর ভিত্তি করে মানা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আপনারা মনে হয় বুঝতে পারলেন তাই না? তাহলে আমরা প্রপার্টি, আমাদের কি শেষ হইতে প্রপার্টি আলোচনা? প্রপার্টি শেষ হয় না, 4টা প্রপার্টি শিখছি আমরা, আরো কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি শিখবো। আচ্ছা, আমি এমসিকিউ অ্যাড করতে ভুলে গেছি, ও মাই গড। আচ্ছা যাই হোক, এমসিকিউ আমি অ্যাড করব। তাহলে আমরা 4টা প্রপার্টি শিখে ফেলছি। 5 নম্বর প্রপার্টি, 0 থেকে 2a এফ অফ এক্স ডিএক্স, এটা হবে 2 ইন্টু 0 থেকে a এফ অফ এক্স ডিএক্স, যদি জাস্ট এমসিকিউ হিসেবে ফর্মুলা মনে রাখবেন, যদি এফ অফ 2a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয়। এটা আপনারা জাস্ট ফর্মুলা হিসেবে মনে রাখবেন, ঠিক আছে? এই প্রপার্টিটাকে প্রপার্টি জাস্ট মুখস্থ রাখবেন,
যদি এই জিনিসটা সত্য হয়, এই জিনিসটা সত্য হলে কি হবে? এই জিনিসটা সত্য হলে এই যে 0 থেকে 2 এ এফ অফ এক্স ডিএক্স কে আপনি 2 ইন্টু, ধরেন আপনাকে একটা এমসিকিউ দিল 0 থেকে 6 এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, মনে করেন এটা বললো কত, আমি এক অঙ্ক বানাচ্ছি আর কি নিজে নিজে, ধরেন এটা মান বললো যে 12। হ্যাঁ, এখন আপনাকে বললো যে এবং এবং এফ অফ 6 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এটা বলে দিল, এটা বলে দিল। তো এখন আপনারা বললো যে 0 থেকে 3 এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু কত, আপনি কিভাবে বের করবেন? আপনার কাজ হচ্ছে প্রথমে 0 থেকে 6 কে লেখা, 6 কে লিখতে পারি না 2 ইন্টু 3, 2 ইন্টু 3 এফ অফ এক্স ডিএক্স, এটা লিখতে পারি না? 2 ইন্টু এফ অফ এক্স ডিএক্স এটা লিখতে পারি। তাই এটাকে আমরা কি লিখতে পারবো? 2 ইন্টু 0 থেকে 3 এফ অফ এক্স ডিএক্স। এখন দেখেন এই পার্টটুকুর ভ্যালু ওরা প্রশ্নে বলে দিতে 12, আর এটা হচ্ছে 2 ইন্টু 0 থেকে 3 এফ অফ এক্স ডিএক্স। তাহলে 0 থেকে 3 এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু কত চলে আসলো বলেন তো? 6। 6। তাহলে এইভাবে আপনারা বের করতে পারবেন। এটা যাতে একটা অঙ্ক আমি নিজের মতো করে বানায় দিলাম, বাট পরীক্ষা যদি আসে ডিরেক্ট আপনাদের জাস্ট প্রপার্টিটা আসতে পারে, আপনারা জাস্ট এই প্রপার্টিটুকু মনে রাখবেন, এইটুকুই হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই প্রপার্টিটুকু মনে রাখবেন, 0 থেকে 2 এ এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু যদি 2 ইন্টু 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স হবে, যদি এফ অফ 2 এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয়, যদি এই জিনিসটা সত্য হয়, এই জিনিসটা সত্য হলে তখন হচ্ছে এইটা সত্য হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে কয়টা প্রপার্টি পড়লাম? 5টা প্রপার্টি পড়ে ফেললাম। 5টা। এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ আরো 2টা বা 3টা প্রপার্টি পড়লে, আর ওয়ালিস থিওরেম আছে, ওয়ালিস থিওরেম পড়লে এরপর আমরা এমসিকিউ সলভিং এ চলে গেলে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে ভাই, বুঝছেন? তাহলে আমরা কিছু আরেকটা প্রপার্টি শিখি। 6 নম্বর প্রপার্টি। যে ভাই ভিডিও অন করে বারবার নাকি ভুলে করে নাকি ইচ্ছে করে করে? আচ্ছা ভাইয়ারা, আমি কিন্তু সবাইকে মিউট করে দিছিলাম, আমরা আবার বারবার মানে ইয়াতে ব্যাক করতে হয় যদি আপনাদের আবার কি ইয়া হয়েছে কোনো মানে ভিডিও। ওই আনোয়ার ভাই ভিডিও অফ করুন। আচ্ছা দাঁড়ান, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এনামুল ভাইয়ের ভিডিও দেখা যাচ্ছে। ভাই একটু পর পর ভিডিও অন করে কেন, কারণ কি? আচ্ছা আমরা নিজের কথা না বলি, ভাইয়ারা এখানে যারা আছেন আপনাদের ভিডিও অন করার কিন্তু কোনো দরকার নাই, ঠিক না? আমরা তো জাস্ট ক্লাসটা লেকচারটা শুনতেছি, এটাই আনা আমাদের জন্য। ঠিক আছে, আমরা লেকচারে মনোযোগ দিব, ভিডিও অন করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এফ অফ 0 থেকে এন এ এফ অফ এক্স ডিএক্স, এটাকে আপনি চাইলে লিখতে পারবেন এন ইন্টু 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স, যদি একটা শর্ত আছে, যদি এফ অফ এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয়, অর্থাৎ এইটা মানে হচ্ছে পিরিয়ডিক ফাংশন হয়, যদি এটা পিরিয়ডিক ফাংশন হয়। যেমন সাইন এক্স কে আপনারা কি বলতে পারেন বলেন? সাইন 2 পাই প্লাস এক্স এর মান কত? 2 পাই প্লাস এক্স এর মান কত বলেন তো ভাইয়ারা? 2 পাই প্লাস এক্স এর মান কত? সাইন এক্স। সাইন এক্স। অর্থাৎ 2 পাই পর পর সাইন এক্স এর মান কি সেমটা চলে আসে না, আবার সেমটা ব্যাক করে না? 2 পাই পর পর 2 জি। পাই পর পর হ্যাঁ। সেম মানটা ব্যাক করে। এখন আমাকে যদি বের করতে বলে 0 থেকে 8 পাই সাইন এক্স ডিএক্স এর মান বের করতে বলে, আমি কি করতে পারি বলেন তো ভাই? এই ফর্মুলা অনুযায়ী আমি 8 পাই কে লিখতে পারি 0 থেকে 4 ইন্টু 2 পাই লিখতে পারি না বলেন তো ভাইয়া? 4 ইন্টু 2 পাই সাইন এক্স ডিএক্স লিখে আমি যেটা করব 4 ইন্টু 0 থেকে 2 পাই সাইন এক্স ডিএক্স এর মানটা বের করে ফেলবো। 0 থেকে 2 পাই সাইন এক্স ডিএক্স এর মানটা বের করে তাকে 4 দিয়ে গুণ করে দিলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসতেছে। কারণ 2 পাই পর পর সাইন এক্স ফাংশনটা কি হচ্ছে? রিপিট হচ্ছে। 2 পাই পর পর কি হয়? সাইন এক্স ফাংশনটা রিপিট হয়। আর 10x ফাংশনটা রিপিট হয় কত পাই পর পর? শুধু পাই পর পর। 10 পাই প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? 10x। এরকম কোন একটা ফাংশনের যদি আপনি পিরিয়ড জেনে থাকেন বা কত মান পর পর ফাংশনটা রিপিট হয় এটা জেনে থাকেন, তাহলে আপনি এই ফর্মুলাটুকু অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই ফর্মুলাটুকু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এগুলাকে আপনারা ফর্মুলা হিসেবে প্রপার্টিগুলো মনে রাখেন, প্রপার্টিগুলোকে ফর্মুলার মতো করে মনে রাখবেন। বলা তো যায় না কোন একটা প্রপার্টি আপনাদেরকে ম্যাথে দিয়ে দিল, ঠিক আছে? তাহলে আপনারা কি এই প্রপার্টিটাও বুঝতে পারছেন কিনা? ভাইয়া জি ভাইয়া, ভাই আপনি এগুলো কি বলেন। প্রমাণ এখানে আছে না? তো এখানে তো 8 কে মানে আমরা সামনে রেখেও করতে পারি, মানে 0 থেকে
পাই পর্যন্ত ওই লিমিটটা ধরে? না, কিভাবে আপনি জিরো থেকে পাই করবেন? আপনার তো এ হচ্ছে আপনার একটা ইয়া হইতে হবে, তো পিরিয়ড হইতে হবে। এই যে এখানে আপনার শর্তটা দেখেন, এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ এর পর পর মান চেঞ্জ হইতে হবে, মান সেম মান আসতে হবে, এফ অফ এক্স আবার ফেরত আসতে হবে। এখানে এখানে কি পাই পর পর কি সাইনের মান সেম আসে, নাকি 2 পাই পর পর সাইনের মান সেম আসে? 2 পাই। না টু ভাই, পাই এইটা পর পর। এইটা মনে হয় ভাই ওই যে 5 নম্বরের ফর্মুলার মতো আর কি করতে চাইছিলেন ভাইয়া হয়তো। আমি এই নিয়মে বলতেছি না, আমি বলতেছি এমনিতে মানে আমরা যদি ইন্টিগ্রেশন করতে যাই তাহলে তো ওই নিয়মে ইন্টিগ্রেশন করা যায়, মানে এই ফর্মুলা ছাড়াও। না না, এইভাবে করা যাবে না। আপনি বলতে চাচ্ছেন, আমি যদি ভুল বুঝে না থাকি, আপনি বলতে চাচ্ছেন জিরো থেকে আমি এটাকে পাই লিখবো আর বাইরে একটা 8 গুণ দিয়ে দিবো, তাই তো? জি জি, না, এরকম হবে না? এটা এটা করতে পারবেন না। ভাইয়া সাইনের ক্ষেত্রে 2 পাই রাখতে হবে তাই তো? হ্যাঁ, যেটার পিরিয়ড যত তাকে ওই পিরিয়ড অনুযায়ী আপনি চাইলে আলাদাভাবে গুণ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? জি ভাই, এখন বুঝলাম। না ভাইয়া, যে 0 থেকে পাই তো ভাইয়া এটা করলে বুঝবো কেমনে? জি জি জি। এটা বুঝবো কেমনে? না এটা মনে রাখতে হবে যে ওই যে 0 থেকে 2 পাই সাইনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম। এখন ধরেন আপনার তো আর এই ধরনের ম্যাথ আসবে না পরীক্ষায়, আপনার হয়তো বা প্রপার্টি আসতে পারে, ঠিক আছে? তো প্রপার্টিটা মনে রাখবেন, তাহলেই হবে। আর আপনি তো বুঝবেন ভাইয়া কিভাবে 5 এখন? নাম্বার প্রপার্টিটা একটু দেখান তো, নিচে করেন তো। কোনটা কোনটা? 5 নাম্বারটা। 22 নম্বর না 6 নম্বর, মানে এইটা মাত্র না যেটা ভাই, লিখলাম? এখানে পাঁচ কিন্তু আমরা পাঁচ 5 নাম্বার যে প্রপার্টিটা দেখলাম। ও আচ্ছা আচ্ছা, 5 নম্বরটা, যে 5 নম্বরটা করে রাখছি তো একটা প্রবলেম। পাঁচ 5 আর নম্বরটা 6-এর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে 5 নম্বরটা হচ্ছে যে পর্যায়বৃত্ত ফাংশন হবে না, তাই তো? হ্যাঁ, রাইট রাইট, 5 নম্বরটা পর্যায়বৃত্ত ফাংশন হবে না, ঠিক আছে? এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, এবার আচ্ছা হচ্ছে ভাইয়া, ট্রাইগোনোমেট্রিক ফাংশন বাদে অন্য কোনো ফাংশন কি পিরিয়ডিক ফাংশন হতে পারে কিনা, একটা আহ, এক্সাম্পল? হ্যাঁ হতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশন হলেও সেগুলোকে হচ্ছে ডিফাইন করা থাকে পিরিয়ডিক। যেমন আমরা ফুরিয়ার সিরিজ, ল্যাপ্লাস সিরিজ বলতে কিছু জিনিস আমরা পড়বো, তো সেইখানে ফাংশনটাকে ভাই এমন ভাবে ডিফাইন করে দেয় যে একটা নির্দিষ্ট জায়গা পর পর ফাংশনের মানটা রিপিট আসে, কিন্তু ফাংশনটা অ্যাকচুয়ালি পিরিয়ডিক না, কিন্তু তাকে জোর করে পিরিয়ডিক বানানো হয়। এই জাতীয় ফাংশন, ধরো e⁻x, এই ফাংশনটাকে আপনাদের কাছে মনে হয় এটা পিরিয়ডিক? না। এটা পিরিয়ডিক না, কিন্তু এটাকে জোর করে পিরিয়ডিক বানানো যায় ফুরিয়ার সিরিজে, বুঝছেন? তো আচ্ছা এগুলো আচ্ছা নিয়ে আমরা আলোচনা করবো সামনে, ওই ফুরিয়ার সিরিজের আলোচনা যখন আসবে তখন আমরা তখন আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা। 0 থেকে জি, ধন্যবাদ। ঠিক আছে। ভাইয়া আর 0 কিছু? থেকে পাইয়ের হ্যাঁ, মধ্যে কেন, এটা একটু বলা যায়? কি 0 থেকে? পাইয়ের মধ্যে কেন হবে না ইন্টিগ্রেশনটা? 0 থেকে পাইয়ের মধ্যে করলে কেন হবে না একটু? না না, আমি বলি, উনি বলছেন যে এই যে এখানে দেখেন ফর্মুলাটা কি ছিল, 0 থেকে NA। হ্যাঁ, NA কে আপনি N বাইরে রেখে এই A, 0 থেকে A পর্যন্ত ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। তো উনি ওই হিসেবে বলছে যে 0 থেকে তাহলে পাই লিখে আমি বাইরে একটা 8 গুণ দিয়ে দিই, তাহলেই তো হয়ে যায়। এটা ছিল ওনার কোশ্চেন, ঠিক আছে? এখন আপনি যদি এই অঙ্কটা করেন, আমি আপনাকে বলে বলে দিচ্ছি, 0 থেকে পাই লিখে যদি আপনি সাইন এক্স ডিএক্স এর মান বের করেন, 8 দিয়ে গুণ করে আপনি পাবেন 8, অ্যান্সার পাবেন 8। আর আপনি যদি 0 থেকে 2 পাই গুণ দিয়ে 4 দিয়ে গুণ করেন, আপনি পাবেন 0। আর এই ইন্টিগ্রেশনের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 0। এই ইন্টিগ্রেশনের অ্যাকচুয়াল অ্যান্সার কত? অ্যাকচুয়াল 0। অ্যান্সার হচ্ছে 0। তাহলে আপনি ভুল একটা অ্যান্সার পেয়ে গেলেন না? আপনি যে এভাবে ওই যে 8 দিয়ে গুণ করে করে ফেললেন, তাহলে অ্যান্সার কিন্তু ডিফারেন্ট পাইলেন, তাহলে এটা তো আপনার ভুল হয়ে গেল। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি কি আসবে? অ্যাকচুয়াল অ্যান্সারটা তো 0 থেকে 2 পাই এর মাঝখানে করে 4 দিয়ে গুণ দিতে হবে। এখন আপনার প্রশ্ন এটা হইতে পারে যে 0 থেকে 2 পাই কেন নিলাম, পাই কেন নিলাম না, পাই নিতে পারতেছি না কেন? কারণ সাইন এক্স ফাংশনের পিরিয়ড কত? পিরিয়ড হচ্ছে 2 পাই। 2 পাই পর পর সাইন এক্স ফাংশনের মানটা রিপিট হয়। 10x ফাংশন যেমন সাইন কস, এদের মান কত পাই পর পর রিপিট হয়? 2 পাই পর পর রিপিট হয়। সাইন কস সেক কোসেক সবারটাই তো মনে হয়, সবারটাই হচ্ছে 2 পাই পর পর রিপিট হয়। আর 10 আর কটেরটা কত পাই পর পর রিপিট হয়? পাই। 2 পাই পর পর রিপিট হয়। সো এইভাবে আর কি আপনাদেরকে পিরিয়ডটা জানা থাকলে তখন হচ্ছে আপনি এই এই প্রপার্টিটাকে ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? পিরিয়ড জানা না থাকলে এই প্রপার্টি ইউজ করা যাবে না। কারণ হচ্ছে ওই যে পিরিয়ড। এই কারণ হচ্ছে পিরিয়ড, রাইট? ওকে। তো ভাইয়া ধরেন এটা ত্রিকোণমিতি ফাংশন বাদ দিয়ে অন্য কোনো ফাংশন দিয়ে দেখানো যায় না? অন্য কোনো ফাংশনে দেখাইতে গেলে ওই ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশনের পিরিয়ডটা ডিফাইন করে দিতে হবে, বুঝতে পারছেন? প্রশ্নে যদি পিরিয়ডটা উল্লেখ করা থাকে তখন আপনি অঙ্কটা করতে পারবেন, না হলে করতে পারবেন না। যদি একটু দেখাইতেন। ধরেন এখন এই ধরনের ফাংশন তো নাই, আমি এই ধরনের ফাংশনকে কি করব? নিজে বানাইতে হবে আমাকে। তাহলে আমি বলবো
যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এই যে এরকম একটা ফাংশন আমাকে দিতে হবে, এফ অফ এক্স আর এফ অফ টু প্লাস এক্স হচ্ছে সেম, এফ অফ এক্স আর এফ অফ টু প্লাস এক্স হচ্ছে সেম। এখন আমাকে যদি আমি যদি বলি 0 থেকে 4 এফ অফ এক্স এর ভ্যালু যদি 6 হয়, বা 0 থেকে 4 এফ অফ এক্স এর ভ্যালু কি হবে, 0 থেকে 4 এফ অফ এক্স এর ভ্যালু হবে 2 ইন্টু 0 থেকে 2 এফ অফ এক্স হবে। বুঝতে পারছেন? জি জি এভাবে এভাবে সমান হবে, কারণ হচ্ছে এটার পিরিয়ড আমি বলে দিছি 2 মান পর পর এটার মান আবার রিপিট হয়, ঠিক আছে? Repeat হয়। এরকম আর কি বিষয়টা। তো এগুলো যাতে আপনার ঠিক আছে। প্রপার্টি হিসেবে মনে রাখেন। আমি হচ্ছে আপনাদেরকে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা প্রপার্টি বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা প্রপার্টি বলবো। এটা কয় নম্বর প্রপার্টি ছিল? 6। এবার হলো 7 নম্বর। অড ফাংশনের নাম শুনছেন? জি, অড হচ্ছে অড বিজোড়। বিজোড়, বা আরেকটা কি অযুগ্ম না যুগ্ম কি জানি বলে, আমি ভুলে গেছি। জি জি অযুগ্ম, অযুগ্ম। অযুগ্ম। হুম। ওই বাংলা টার্মগুলোতে আমি একটু দুর্বল, এই আমাদের তো বাংলা পড়ার অভ্যাসটা ছিল না। তো যাই হোক, অড হচ্ছে বিজোড় বা অযুগ্ম ফাংশন, ঠিক আছে? এখন এটা চিনবেন কিভাবে? অড ফাংশন চিনার উপায় হচ্ছে আপনি এফ অফ এক্স এর ভিতরে মাইনাস এক্স বসাই দেন, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিলে ওই মাইনাসটাকে বাইরে নিয়ে আসতে পারবেন, ওই মাইনাসটাকে কি করতে পারবেন? বাইরে নিয়ে আসতে পারবেন। অযুগ্ম ফাংশন মাইনাসটাকে আমি এইভাবে মনে রাখতাম, যে আমি যখন আমাদের ওই ইন্টার স্টুডেন্টদেরকে বুঝাইতাম তখন আমি এইভাবে বলতাম আর কি, যে অযুগ্ম ফাংশন হচ্ছে মাইনাসটাকে খেতে পারে না, অযুগ্ম ফাংশনে মাইনাসটা হজম হয় না, মানে সে বাইরে চলে আসে। আর যুগ্ম ফাংশনের ক্ষেত্রে মাইনাসটা হাওয়া হয়ে যায়, ঠিক আছে? মানে সে মাইনাসটা হজম করে ফেলে। এভাবে আর কি বলতাম। যেমন ধরেন সাইন এক্স একটা অযুগ্ম ফাংশন, সাইন এক্স কি একটা অড ফাংশন। অযুগ্ম ফাংশন। কেন অড ফাংশন? কারণ সাইনের ভিতরে যদি আপনি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসান, আপনি পাবেন মাইনাস সাইন এক্স পাবেন। এই মাইনাসটা বাইরে চলে আসে, এই মাইনাসটা কি বাইরে চলে আসে। সাইন এক্স হচ্ছে একটা অযুগ্ম ফাংশন। অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে কি জানেন? যদি একই লিমিটের মাঝখানে যদি ইন্টিগ্রেশন করেন অ্যান্সার হবে 0। একই লিমিটের মাঝখানে ইন্টিগ্রেশন করলে অ্যান্সার কি হবে? 0। ধরেন মাইনাস এ থেকে এ এর মধ্যে যদি এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করেন অ্যান্সার পাবেন 0। তাহলে আমাকে বলেন তো, সাইন এক্স ফাংশনটা যদি অযুগ্ম বা অড ফাংশন হয়ে থাকে, তাহলে -2 থেকে +2 এর মধ্যে সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনের রেজাল্ট কত হবে? 0 জিরো। -5 থেকে +5 এর মধ্যে রেজাল্ট কত হবে? 0। 0 মানে একই লিমিট যদি প্লাস মাইনাসের মধ্যে থাকে তাহলে অ্যান্সার কত হবে? 0 হবে। তাহলে এইটুকু কি আপনারা বুঝলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। জি। ভাইয়া ওই সাইন এক্স তো বিজোড় ফাংশন আর কজ এক্স হলো জোড়। হ্যাঁ, বাকি গুলা জি, জি। ওগুলা কজ আর sec। কজ আর সেক হচ্ছে জোড়, আর 10 হচ্ছে গিয়ে কি বিজোড়। ধরেন 10 - x ইজ ইকুয়াল টু কি -10x লেখা যায়, তাহলে 10x ও কি বিজোড়। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে এভাবে আগে আপনারা বুঝবেন। ওকে? এই জোড় আর কজ বিজোড় আর হয়েছে সেক কিভাবে ভাই, হলো এটা কি জোড়, মুখস্থ? বাকিগুলো বিজোড়। হ্যাঁ, জি জি। এই বলছে জোড় যে আর বিজোড় কজ এটা কি আর মুখস্থ? সেক হলো জোড়, বাকিগুলো বিজোড়। হ্যাঁ, বাকি সবগুলোই বিজোড়। আচ্ছা, এক ভাই প্রশ্ন করছেন এগুলো মুখস্থ কিনা। না ভাই, এটা মুখস্থ না, এটার পিছনে লজিক আছে। আচ্ছা ভাই, আপনারা কি ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের বিষয়ে একটা জিনিস জানেন? যে ওই যে আপনি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনো কিছুকে নিয়ে ঘুরেন তাহলে আপনি কি পাবেন ভাইয়া বলেন তো? ঘড়ির কাঁটার +1 বিপরীত দিকে একটা থিটা ঘুরলে তাহলে এটা কি প্লাস থিটা না মাইনাস থিটা? প্লাস প্লাস। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরেন তাহলে কি পাবেন? মাইনাস। আচ্ছা, মাইনাস থিটা পাবেন। এখন আমরা বলেন কজের ভিতরে আপনি -x বসাইছেন, তাহলে এই এক্সটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছেন না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছেন? দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আপনি কোন কোয়াড্রেন্টে যাচ্ছেন? ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছেন না? জি ফোর্থ কোয়াড্রেন্টের কজের মান কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ এই জন্য কজ এক্স। কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের মান কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ এই জন্য -sin x। এবার কি বুঝতে পারলেন? জি ক্লিয়ার একদম? মানে ভাইয়া কস এবং সেক হচ্ছে বিজোড় ফাংশন, তাই তো? কজ এবং সেক হচ্ছে জোড় ফাংশন, ইভেন জোড় ফাংশন ও হ্যাঁ, জোড় ফাংশন। তাহলে আপনারা তো অলরেডি জি জি কি বললেন, কি বুঝাবো কিভাবে হয়েছে ওইটা একটু ভাইয়া? প্রশ্নটা আরেকবার একটু করবেন, আমি শুনতে পারিনি। ইন্টিগ্রেশন -a থেকে f of x dx টা 0 কিভাবে হয়েছে ওইটা আরেকটু ক্লিয়ার করেন ভাইয়া। হ্যাঁ, যে এটা এইটা এটা এটা হচ্ছে 0 আপনার প্রপার্টি, এটা হচ্ছে আপনার প্রপার্টি যে এটা আমি আপনাকে বুঝাইতে পারবো, কিন্তু এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার প্রপার্টি, ঠিক আছে? -2 থেকে +2 বা -a থেকে +a এর মধ্যে যদি আপনি অড ফাংশনকে ইন্টিগ্রেট করেন
তাহলে আপনি রেজাল্ট পাবেন কত? 0 পাবেন। ধরেন আপনি সাইন এক্সটাকে আপনি ইন্টিগ্রেট করেন, করে দেখেন অ্যান্সার বসান, 0 পাবেন। যে কোনো অড ফাংশন নিয়ে যদি সেম এর ভিতরে অ্যান্সার বের করেন তাহলে আপনি কত পাবেন? 0 পাবেন। সো এই জন্য আর কি এই প্রপার্টিটাকে ডেভেলপ করা হয়েছে, যে যে অড ফাংশন গুলোর ক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করে। তাই অড ফাংশনের প্রপার্টি কি, -a থেকে a এর মধ্যে f of x dx এর ভ্যালু 0 হবে। একটা এক্সাম্পল দিয়ে দিলে একটু মনে থাকবে মনে হয় বেশি ভালো। ভাই এখানে যদি কজ অড সাইন ফাংশন এক্স মানে কজ এক্স বসাই তাহলে কি 0 হবে না? আর cos x বসালে 0 হবে না তো। ওকে। যেমন ধরুন সাইন এক্স থেকে আপনি ইন্টিগ্রেট করেন, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস মাইনাস কজ এক্স। কজ এক্স। এবার আপনি -2 আর +2, ঠিক আছে? কি ভাই? তো একবার আপনি +2 বসান, তাহলে পাবেন -cos 2, আর মাইনাসে মাইনাসে প্লাস, এবার আপনি পাবেন cos -2। cos -2 কে কি লেখা যায় না? cos 2, cos plus 2 cos +2 লেখা যায়। এবার দেখেন তো প্লাস আর মাইনাস কাটাকাটি গিয়ে 0 আসতেছে না? কি ভাই এই তার মানে আপনি অলওয়েজই কি পাবেন? 0 পাবেন। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, এবার ইভেন ফাংশন, জোড় বা কি যুগ্ম ফাংশন। তাহলে এখন ইভেন ফাংশনের ব্যাপারে আমরা একটু কথা বলি। ইভেন ফাংশনের বিষয়টা আপনারা অলরেডি জেনে গেছেন। ইভেন ফাংশনের বিষয়টা কি? f of -x ইজ ইকুয়াল টু কি হবে? f of -x ইজ ইকুয়াল টু f of x হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই মাইনাসটা কি ভ্যানিশ হয়ে যাবে। মানে আমি এভাবে মনে রাখতাম আর কি, যে জোড় ফাংশন গুলো মাইনাস থেকে কি করে? মাইনাসটাকে খেয়ে ফেলে বা হজম করে ফেলে। এবার মনে রাখতাম। তাহলে এবার আপনারা অলরেডি জানেন যে যুগ্ম ফাংশন কারা। আমি যদি f of x ইজ ইকুয়াল টু x² লিখি, এটা কি যুগ্ম ফাংশন হবে না অযুগ্ম ফাংশন হবে? বলেন তো ভাইরা। যুগ্ম ফাংশন। যুগ্ম ফাংশন। কারণ এখানে যদি আমি -x বসাই, আমি কত পাচ্ছি? -x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x² পাচ্ছি, মানে সেম ফাংশনই ফেরত পাচ্ছি। অর্থাৎ মাইনাসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। মাইনাসটা যদি ভ্যানিশ হয়ে যায় তখন আমরা বুঝবো এটা ইভেন ফাংশন। আর ইভেন ফাংশনের ক্ষেত্রে একটা প্রপার্টি আছে। ইভেন ফাংশনের ক্ষেত্রে হচ্ছে -a থেকে a f of x dx কে আপনি সহজ করার জন্য আপনি লিখতে পারেন 2 × 0 থেকে a f of x dx, 2 × 0 থেকে a f of x dx। অড ফাংশনের ক্ষেত্রে এটার অ্যান্সার হয়তো 0, আর ইভেন ফাংশনের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে a এর মধ্যে আপনি এই ফাংশনের ইন্টিগ্রেশন যা পাবেন ওইটারে 2 দিয়ে গুণ করে দিলেই আপনি হচ্ছে কি পাবেন? -a থেকে a f of x dx এর মান তাই পাবেন। বুঝতে পারলেন? একটা এক্সাম্পল দিয়ে আপনারা আরো একটু ক্লিয়ার হবেন। ধরেন x² আপনি -1 থেকে +1 এর মধ্যে ইন্টিগ্রেট করেন, তাহলে আপনি কত পাবেন? x³/3 -1 +1। তো +1 বসায় দেন, 1/3 -1 বসায় দেন, -1³/3, অর্থাৎ 1/3 + 1/3 মানে হলো 2/3 পাইলেন। এখন এটাকে আপনি আমাদের প্রপার্টি অনুযায়ী করেন, 0 থেকে 1 x² dx করে 2 দিয়ে গুণ করে দেন, কত পাচ্ছেন? 2 × x³/3 0 থেকে 1, তো 2 × 1/3 - 0 মানে 2/3 পেয়ে যাচ্ছেন। দেখেন তো অ্যান্সার সেম পাচ্ছেন না? তার মানে কি বুঝলেন? আপনারা যেটা বুঝলেন সেটা হচ্ছে যে যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন বা ইভেন ফাংশনের ক্ষেত্রে আপনি যদি সেম লিমিট প্লাস মাইনাসে থাকে, সেটা আপনার ইন্টিগ্রেশনটা না করে আপনি 0 থেকে একটা লিমিটের ইন্টিগ্রেশন করবেন, করে 2 দিয়ে গুণ করে দিবেন, আপনার অ্যান্সার কি সেমই আসবে, ডিফারেন্ট হবে না, অ্যান্সার সেমই আসবে। ঠিক আছে? বুঝতে পারলেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্রপার্টি গুলো আলোচনা করে ফেলছি। এখন একটা টপিকই শুধুমাত্র বাকি আছে, সেটাকে আমরা বলি ওয়ালিস থিওরেম বা ওয়ালির সূত্র। এইটার সাথে মনে হয় অনেকে পরিচিত থাকতে পারেন, ইন্টারমিডিয়েটে ছিল, ভর্তি পরীক্ষার টাইমে অনেকে পড়তো আর কি। ঠিক আছে? তো ওয়ালিস থিওরেম বা ওয়ালিস ফর্মুলাও বলে অনেকে। এটা হচ্ছে যেটা বলে যে 0 থেকে π/2। জি বলেন তো ভাইয়া। বলেন। বলছি এর আগেরটা কি শুধু যুগ্ম ফাংশনের জন্য হবে নাকি অযুগ্ম ফাংশনের জন্য হবে? না না না, এটা অযুগ্ম ফাংশনের জন্য হবে না। অযুগ্ম ফাংশনের জন্য এটার অ্যান্সার হবে 0, যুগ্ম ফাংশনের জন্য এটার অ্যান্সার এরকম আসবে। বুঝতে পারলেন? ক্লিয়ার? ঠিক আছে ভাই। খেয়াল করেন ওয়ালি কি বলছে। ওয়ালি বলছে 0 থেকে π/2 এর মধ্যে sin টু দি পাওয়ার nx dx আর cos টু দি পাওয়ার nx dx এর ভ্যালু সেম। ওয়ালি কি বলছে 0 থেকে π/2 এর মধ্যে sin টু দি পাওয়ার nx এবং cos টু দি পাওয়ার nx dx এর ভ্যালু কি সেম। এটা হচ্ছে ওয়ালি সাহেব বলছেন।
0 থেকে পাই বাই 2 এর মধ্যে sin টু দি পাওয়ার nx dx এবং cos টু দি পাওয়ার nx dx ভ্যালু সেম, এবং এই ভ্যালুটার মান কত সেটা হচ্ছে আপনার জানা লাগবে। এই ভ্যালুটার মান হচ্ছে n-1, উপরে বসবে n-1 ডাবল ফ্যাক্টোরিয়াল আর নিচে বসবে n ডাবল ফ্যাক্টোরিয়াল ইনটু পাই বাই 2। কখন? যদি n জোড় হয়। আর উপরে বসবে n-1 ডাবল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ডাবল ফ্যাক্টোরিয়াল, যদি পাই বাই 2 থাকবে না এবার, যদি n বিজোড় হয়। অর্থাৎ n যদি বিজোড় হয় তাহলে পাই বাই 2 থাকবে না, আর n যদি জোড় হয় তাহলে পাই বাই 2 থাকবে। এখন হচ্ছে ডাবল ফ্যাক্টোরিয়াল মানে কি সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই, তাহলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরেন যদি আমি যদি লিখি 7 ফ্যাক্টোরিয়াল মানে কি ভাই বলেন তো? 7 6 5 7 6 5 4 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখন আমি যদি 7 ডাবল ফ্যাক্টোরিয়াল লিখি, এর মিনিংটা হচ্ছে 7 লিখবেন, তারপরে 6 না লিখে 5 লিখবেন, 5 এর পরে 4 না লিখে 3 লিখবেন, 3 এর পরে 2 না লিখে 1 লিখবেন, শেষ। এবার কি ডাবল ফ্যাক্টোরিয়াল মিনিংটা বুঝতে পারলেন? জি ভাইয়া। তাহলে আমি আপনাদেরকে এবার কিছু অঙ্ক দিই, আপনারা এই ফর্মুলা দেখে আপনারা আমাকে জাস্ট অ্যান্সারটা বলবেন। এই টাইপের তাহলে অঙ্ক ভাই অলওয়েজ আসে। sin টু দি পাওয়ার 5x dx, বলেন তো এটার অ্যান্সার কত হবে? দেখেন এইখানে যদি পাওয়ারে n থাকে, উপরে কিন্তু 1 কম বসে, n-1 বসে, উপরে n-1 বসে, অর্থাৎ 1 কমে যায় উপরে, আর নিচে n বসে। তাহলে এখানে যে 5 আছে, তাহলে উপরে কত বসবে বলেন তো? উপরে 4 4 ডাবল ফ্যাক্টোরিয়াল ডাবল ফ্যাক্টোরিয়াল, আর নিচে বসবে 5 ডাবল ফ্যাক্টোরিয়াল। এবার বলেন n এর ভ্যালু জোড় না বিজোড়? জোড়। বেজোর। এই মিয়া 5 কবে যেখানে থেকে? আচ্ছা আচ্ছা, তাহলে এটা যদি বিজোড় যদি হয় তাহলে কি পাই বাই 2 গুণ হবে নাকি হবে না? পাই বাই 2 গুণ হবে না, তাহলে জাস্ট এইটুকুই থাকবে অ্যান্সার। তাহলে 4 এর পরে আপনি বসাবেন 2, 2 এর পরে আর এখানে বসাবেন কত? 5 ইন্টু 3 ইন্টু 1, 8/15। কত সহজে আপনি অ্যান্সারটা বের করে ফেলতে পারতেছেন, কত সহজে আপনি এই বড় বড় ইন্টিগ্রেশনের অ্যান্সারটা বের করে ফেলতে পারতেছেন। তাহলে এমসিকিউর জন্য কিন্তু এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা কি বুঝতে পারলেন কিনা বলেন? জি জি n-1 ডাবল ফ্যাক্টোরিয়াল বাংলাটা কি হচ্ছে তাহলে একটু দেখাতেন যদি। জি n-1 ডাবল ফ্যাক্টোরিয়াল এটা বাংলা কি হচ্ছে পুরোপুরি যদি দেখাতেন একটু। এই যে দেখেন 7 ডাবল ফ্যাক্টোরিয়ালটাকে যেভাবে ভাঙছেন এভাবে ভাঙবেন আর কি। 7 ডাবল ফ্যাক্টোরিয়াল কিভাবে ভাঙছেন? ডাবল ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আপনি একটা একটা করে সংখ্যা বাদ দিয়ে যাবেন। ফ্যাক্টোরিয়াল মানে কি? ধরেন 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে আপনি গুণ করবেন, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। কিন্তু 7 ডাবল ফ্যাক্টোরিয়াল থাকলে আপনি কি করবেন? একটা করে সংখ্যা গ্যাপ দিয়ে যাবেন, 7 এর পরে 5, 5 এর পরে 3, 3 এর পরে 1, মানে দুই ঘর পর পর যাবেন, ঠিক আছে? জি, এটার বেসিক কি ভাইয়া? এটা এরকমটা কেন হলো? না না, এটা তো ওয়ালিস থিওরেমে, তাহলে প্রুফ আমাদের দেখতে হবে। এখন এমসিকিউর জন্য তো আপনার প্রুফটা নিষ্প্রয়োজন, বুঝতে পারছেন? এমসিকিউর জন্য তো প্রুফটা লাগবে না, ওয়ালিস থিওরেমে প্রুফ আছে। এই মুহূর্তে আমার নিজেরও প্রুফটা মনে নাই, এটা হচ্ছে সত্য কথা। তো প্রুফ চাইলে আপনারা চাইলে আমি নেক্সট ক্লাসে প্রুফ দেখাইতে পারবো, বাট প্রুফটা আমি মনে করি না এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। না ভাইয়া, প্রয়োজন না হলে থাক, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া এই পর্যন্ত যে আমরা যে থিওরিগুলো দেখাইলাম, এই থিওরিগুলো আপনারা ক্লিয়ার কিনা? ভাইয়া ক্লিয়ার। জি প্রপার্টিজ গুলো একটু আলোচনা করা যায়? প্রপার্টিজ গুলো, হ্যাঁ। আচ্ছা, প্রপার্টিজ গুলো কি এখন আলোচনা করবো নাকি এমসিকিউ সলভ করতে গিয়ে আলোচনা করবো বলেন তো? এমসিকিউ সলভ করতে আলোচনা করবো। ওইখানে মনে হয় আলোচনা করলেই ভালো হবে, তাই না? জি জি। ওয়ালি আচ্ছা ঠিক আছে, থিওরিটা যদি আরেকবার একটু বুঝাই দিতেন। জি ওয়ালিস থিওরেম বুঝাবো আরেকবার অবশ্যই। দেখেন ওয়ালিস থিওরেমটা একটু খেয়াল করেন। sin টু দি পাওয়ার nx dx আর cos টু দি পাওয়ার nx dx এর ভ্যালু হচ্ছে সেম হবে। কোন লিমিটে সেম হবে? 0 থেকে পাই বাই 2। 0 থেকে পাই বাই 2 এই লিমিটের মধ্যে sin টু দি পাওয়ার nx dx এবং cos টু দি পাওয়ার nx dx এর মান সেম হবে। এবং এই মানটা কত হবে? এই মানটা হচ্ছে আপনি উপরে n, এখানে যদি আপনার n থাকে উপরে n-1 বসাই দিবেন, উপরে n-1 বসাই দিলেন আর নিচে n বসাই দিলেন। উপরে ডাবল ফ্যাক্টোরিয়াল, নিচেও ডাবল ফ্যাক্টোরিয়াল। যদি দেখেন যে n এর মানটা জোড়, তাহলে একটা পাই বাই 2 গুণ দিবেন, আর n এর মান যদি বিজোড় থাকে তাহলে কোনো পাই বাই 2 গুণ দেওয়ার দরকার নাই, শেষ। এইটুকুই ওয়ালিস ফর্মুলা। ক্লিয়ার? জি। এইখানে যদি সীমা পরিবর্তন করে দিলে কি আর এই ওয়ালিস থিওরেম ওয়ালিস থাকবে? আর খাটবে না, সীমা পরিবর্তন করে দিলে ওয়ালিস থিওরেম আর খাটবে না।
ফাংশন পরিবর্তন করলেও থাকবে না। কি পরিবর্তন করলে? ফাংশন পরিবর্তন করলে না না, এটা শুধুমাত্র সাইন আর কজের জন্য, ঠিক আছে? ফাংশন পরিবর্তন করলেও থাকবে না। জি। এক তিন তিন পাঁচ 51 আমাকে একটু 1 মিনিট একটু সময় দিবেন, আমি একটা জিনিস ভুলে গেছিলাম, আমি আপনাদের এমসিকিউ গুলো অ্যাড করতে ভুলে গেছিলাম আমাদের শিটে। ভাইয়ারা আবার মাইক্রোফোনটা অন করে মিউট আপনারা করে গল্প রাখেন করতে, ভাই, মিউট করে রাখেন। আমি মিউট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ভাইয়ারা, আমরা প্রবলেম সলভ করি, চলেন। 1 নম্বরটা কি হবে বলেন তো ভাইয়ারা? নির্দিষ্ট ইন্টিগ্রাল সম্পর্কে কোনটি সঠিক? কি বলেন আপনারা? কোনটা হবে বলেন তো? ভাইয়া 2 নম্বরটা কি? দুই। এর উপরেরও নিচের সীমা থাকে, এটা দুই দুই নম্বরটা হবে, তাই না? জি আর এটি একটি ফাংশন প্রদান করে, এটা কার জন্য সত্য? অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য, তাই না? জি ভাই। আর এ থেকে বি হ্যাঁ এফ অফ এক্স এর মান কি নির্দেশ করে? পি হবে। বি হবে। y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার নিচের ক্ষেত্রফলকে নির্দেশ করে, এটা হলো ক্ষেত্রফলকে নির্দেশ করে, ঠিক আছে? বি নম্বরটা। আচ্ছা, এফটিসি 1 অনুসারে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফটি ডিটি, এটা হলে কি হবে বলেন তো? এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এরকম না পড়ছিলাম আমরা, মনে আছে আপনার? এ হবে জি ভাই। ভাইয়া নম্বর। আর এফটিসি 2 অনুযায়ী কি পড়ছিলাম আমরা? এফ অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি? এফ অফ বি ভাইয়া মাইনাস বি দুই বিয়োগ এফ নম্বরটা এফ কি আর মাইনাস একটু এফ। পাওয়া যাবে? এফ দুই অফ নম্বরটা বি পাওয়া মাইনাস যাবে? লোকের 5 নম্বরটা বলেন ভাইয়ারা। এ থেকে বি আর বি থেকে এ, এদের মধ্যে সম্পর্ক কেমন? বিপরীত চিহ্ন ভাই। বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন। ওই আমরা প্রপার্টিতে পড়ছিলাম বিপরীত চিহ্ন। আচ্ছা, এবার 6 নম্বরটা বলেন তো, এই সূত্রটা কখন প্রযোজ্য হবে? দ্বিমাত্রিক বি থাকবে। নাম্বার বি আর বি এর এবং মাঝে বি সি এর থাকবে। দুই মাঝখানে নম্বরে থাকবে বি নাম্বার। ঠিক আছে, বি নম্বরটা না? সি জি হচ্ছে এ এবং বি এর মাঝখানে অবস্থান করবে, সি হচ্ছে এ ও বি এর মাঝখানে অবস্থান করবে, ওকে? আচ্ছা, এই ধর্মটি কি নামে প্রচলিত? এইটা তো আসলে আমরা পড়ি নাই, বাট আমি আপনাদেরকে জাস্ট বলে দিতেছি, আপনারা এমসিকিউ সলভিং থেকে মাথার মধ্যে রাখেন যে এটা হলো প্রতিফলন ধর্ম। এটাকে কি বলা হয়? প্রতিফলন ধর্ম, ঠিক আছে? এটাকে বলা হয় প্রতিফলন ধর্ম। এক্সপ্লেন করার কিছু নেই, এটা জাস্ট একটা নাম, হ্যাঁ? আচ্ছা, রিফ্লেকশন হ্যাঁ, রিফ্লেকশন প্রপার্টি। 0 থেকে 2a এফ অফ এক্স ডিএক্স, 2 ইন্টু 0 এ থেকে a নাম্বার এফ অফ এক্স, এ নম্বর। এটা কখন হবে? এ নম্বর, তাই না? জি টু এ মাইনাস এক্স। প্রপার্টি এক মুখস্থ করে আনো। এবার এটা এটা 0 হবে কখন বলেন তো? এফ অফ এক্স কি হইলে? বিজোড় হলে ফাংশন হইলে বিজোড় ফাংশন হইলে। আচ্ছা, ওয়ালির সূত্র ব্যবহৃত হয় কখন? ওয়ালি 10 নম্বর, ওয়ালির সূত্র ব্যবহৃত হয় কখন? বহুপদী ফাংশনের জন্য, না ত্রিকোণমিতিক ফাংশনের জন্য, না সূচকীয়, না লগারিদম, কার? ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতির মধ্যেও কিন্তু শুধু সাইন আর কজের জন্য ইউজ হয়। জি 11 নম্বরটা বলেন। সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স আর কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এরা এর মান সমান, 2 নাম্বার, এরা সমান। এরা সমান। এন জোড় হলে কি হবে? এন জোড় হলে কি পাই বাই 2 থাকবে না থাকবে না? জোড় হলে থাকবে না, জোড় হলে থাকবে না। জোড় হলে তো থাকবে মনে হয়। ও থাকবে, পাই বাই টু থাকবে। থাকবে না? থাকবে থাকবে ভাই। থাকবে, পাই বাই 2 থাকবে। থাকবে। আচ্ছা, এবার এটার মানটা বের করেন তো। এটা তো একদম ইজিলি পারবেন। 2/3। উপরে বলবেন 2, তো উপরে 1 আর 2/3। নিচে 2, নিচে 2। এবার একটা পাই বাই 2 রাখতে হবে নাকি? তাহলে পাই বাই 2 দিয়ে দেন, তাহলে পাই বাই 4 না অ্যান্সার? না না, বেজোড় তো। না, ও পাওয়ার তো 2। এন এর মান জোড়।
এন এর মান জোর না, তাহলে উপরে হচ্ছে এন এর চেয়ে এক কম বসবে আর নিচে এন বসবে হাফ। আর যেহেতু জোর তাই একটা পাই/2 গুণ দিতে হবে, সো পাই/4 এর অ্যান্সার। দেখেন 2 সেকেন্ডে আমরা এই অ্যান্সারটা বের করলাম, 2 সেকেন্ডে পাই/4। আপনারা ক্লিয়ার কিনা? ভাই আবার একটু ভাই এটা কোন নিয়মে ভাই? বেসিকে জানতো, এটার বেসিকে দেখান তো একটু। ভাই আবার একটু এটা। আচ্ছা তাহলে আমরা এটা না করে বরং পরেরটা করি নাকি? জি এরপরে এটাতে আসি। ধরেন এখানে এন এর পাওয়ারটা হচ্ছে 3, তাহলে আমরা বলবো উপরে 2 বসাবো আর নিচে 3 বসাবো। n মাইনাস উপরে n-1 আর নিচে n, ঠিক আছে? তাহলে আমরা 2 আর 3 বসালাম। এবার 2 থেকে 1 কমবে, 2 থেকে 2 কমবে, 2 থেকে 2 কমলে কত আসে? 0 আসে, তাহলে 0 লেখার কোনো দরকার নাই। আর 3 থেকে 1 কমলে কত আসে? 3 থেকে 2 কমলে কত আসে? 1 আসে। তাহলে লিখলাম ওয়াইলের সূত্র প্রয়োগ করে তাই নাকি? ওয়ালিস সূত্র প্রয়োগ করে গেলে 2/3, তাহলে অ্যান্সার হবে 2/3 একসাথে। আর যেহেতু এটা n এর মান হচ্ছে বিজোড়, বিজোড় থাকলে কোনো পাই/2 গুণ হবে না, পাই/2 কি হবে না? গুণ হবে না, শুধু এই মানটা বসবে, শেষ, অ্যান্সার চলে আসলো। বুঝতে পারলেন? জোর হইলে কি পাই/2 গুণ হইতো? জোর হলে পাই/2 গুণ হতো। ধরেন এখানে sin টু দি পাওয়ার যদি 4 থাকতো তাহলে কত হইতো আমরা একটু বের করি। উপরে বসতো 3, নিচে বসতো 4, 3 রে 2 কমান পাবেন 1, 4 রে 2 কমান পাবেন 2, আবার একটা পাই/2 গুণ দিতে হবে। পাই/2 গুণ দিলে আপনি কত পাচ্ছেন? 3 পাই ডিভাইডেড বাই 16, 3 পাই বাই 16, শেষ। এবার কি বুঝতে পারছেন? জি জি। 15 নম্বরটা দেখেন, fx যদি 15 নম্বরটা দেখেন, fx যদি পর্যায়বৃত্ত ফাংশন হয় যার পর্যায় হচ্ছে a, তাহলে 0 থেকে n a f of x কে কি লিখতে পারবেন? n ইনটু 0 থেকে a f of x না? n into 0 থেকে f of x dx। তার মানে এটা পর্যায়বৃত্ত ফাংশন হইতে হবে, তাই না? 6 নাম্বার জি এর নাম্বার। নম্বরটা নির্দিষ্ট ইন্টিগ্রালের মান কি থাকে বলেন তো? এটা কি কোনো ফাংশন হয়, না ভেক্টর হয়, না বাস্তব সংখ্যা হয়, না ম্যাট্রিক্স হয়, নাকি এটা বাস্তব সংখ্যা? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা ভাই। বাস্তব সংখ্যা হবে। আর এটাকে কি বলা হয়? a থেকে b f of x dx আর f থেকে b f of z dz, এটাতে সমান। এটাকে এই প্রপার্টির নাম আমি আসলে আপনাদেরকে বলি নাই, এটা হলো ইন্টিগ্রাল চলকের স্বেচ্ছাচারিতা। অর্থাৎ যে কোনো চলক বসাইলেই অ্যান্সার কি আসবে? সেম আসবে। যে কোনো চলকই বসান অ্যান্সার কি আসবে? সেম আসবে। জেড বসান আর পি বসান আর কিউ বসান অ্যান্সার কি আসবে? সেম আসবে। এই জন্য এটাকে বলা হয় চলকের স্বেচ্ছাচারিতা। চলকের কি? স্বেচ্ছাচারিতা। আচ্ছা এবার 18 নম্বরটা বলেন, FTC1 প্রযোজ্য হবে যদি f কি হয়? এটা আমি মনে হয় আলোচনা করি নাই, বাট f হচ্ছে কন্টিনিউয়াস হইতে হবে। f কি? কন্টিনিউয়াস, অবিচ্ছিন্ন। ভালো বুঝিনি এটা। ভাই স্টেটমেন্টটা দিলে আবার ভালো হতো একটু এটার জন্য। তা FTC1 এর স্টেটমেন্ট তো আমি যা যা বলছি ওগুলাই, জাস্ট একটা কথা আমি বলি নাই যে f এর ব্যাপারে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে f টা হচ্ছে অবিচ্ছিন্ন হতে হবে বা কন্টিনিউয়াস হতে হবে। এই কথাটুকু জাস্ট একটু মনে রাখবেন, ঠিক আছে? আবার ব্যবধির কোনো ব্যবহার আছে এখানে? হ্যাঁ, ব্যবধির ব্যাপার আছে, যে a থেকে b একটা ব্যবধি, ওইটার ভিতরে কন্টিনিউয়াস হইতে হবে, ঠিক আছে? বদ্ধ ব্যবধিতে আর কি কন্টিনিউয়াস? হ্যাঁ, বদ্ধ ব্যবধিতে কন্টিনিউয়াস হইতে হবে, তখন হচ্ছে আপনি ওই, অবিচ্ছিন্ন খোলাভাবে অন্তরীকরণ যোগ্য। ঠিক আছে? আচ্ছা এবার বলেন তো 19 নম্বরটা আপনারা নিজেরাই বের করতে পারবেন। বলেন কত হবে 19 নম্বর? উপরে 3 আর নিচে 4, 3 থেকে 2 গেলে 1 আর 4 থেকে 2 গেলে 2, আর এবার উপরে কত বসবে? পাই বাই একটা করতে হবে, তাহলে কত? 3 পাই বাই 16 না? জি ভাইয়া। আচ্ছা 7 ডাবল ফ্যাক্টোরিয়াল মান কত বলতে পারবেন না? পারবেন তো? 7 এর পরে কত বসবে? 7 5 এরপরে 3, 3 5 আর 15 আর 7 15 কত? 105 নাকি? 105। আচ্ছা 8 ডাবল ফ্যাক্টোরিয়াল মান সেমলি বের করতে পারবেন না? 8 ডাবল ফ্যাক্টোরিয়াল মান? জি ভাইয়া। আচ্ছা 8 গুণ 6 গুণ 4 টু। আচ্ছা আরে মাঝে মাঝে ভুলভাল ঠিক করে ফেলি। আচ্ছা দেখেন এবার এই অঙ্কটা দেখেন, এই প্রপার্টিটা থাকলে আমরা f of x কে কি বলি? f of x কেমন ফাংশন হয়? জোড় ফাংশন না? বলেন তো। জোড় ফাংশন। জোড় ফাংশন হয়। জোড় ফাংশন। আচ্ছা এবার পরেরটা বলেন, নির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে অ্যান্টি ডেরিভেটিভ বলতে কি বোঝায়? বি। আরে বায়ো বি নাম্বার নাকি না? হ্যাঁ, অ্যান্টি ডেরিভেটিভ বলতে ক্যাপিটাল f of x কে বোঝায়, যেখানে ক্যাপিটাল f of x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে স্মল f of x। বি নম্বরটা কারেক্ট। 24 নম্বরের অ্যান্সারটা কি বলেন তো? kx dx ইন্টিগ্রেশন করতে দিছে, এটা তো একদম সোজা। কে ইনটু বি মাইনাস এ। হ্যাঁ তাহলে এটা x a থেকে b। আচ্ছা ভাই
23 নাম্বারটা কে ভালো করে বুঝেছেন একটু বোঝান তো দেখি। 23 নম্বরটা আপনি দেখেন, অ্যান্টি ডেরিভেটিভ বিষয়টা আমি একটু বলি। ডেরিভেটিভ কথাটার মানে কি ভাইয়া? ডিফারেন্সিয়েশন, আন্তরিক হ্যাঁ হ্যাঁ অন্তরীকরণ। তাহলে অ্যান্টি ডেরিভেটিভ মানে কি হবে? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন জি তাহলে এখন ক্যাপিটাল এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু যদি স্মল এফ অফ এক্স হয়, তাহলে আপনি যদি ইন্টিগ্রেশন করেন, তাহলে আপনি স্মল এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করবেন। স্মল এফ অফ এক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালু কি হবে? ক্যাপিটাল এফ অফ এক্স হবে না? তাহলে এই ক্যাপিটাল এফ অফ এক্স থেকে আমরা বলবো স্মল এফ অফ এক্স এর অ্যান্টি ডেরিভেটিভ। ক্যাপিটাল এফ অফ এক্স থেকে কি বলবো? স্মল এফ অফ এক্স এর অ্যান্টি ডেরিভেটিভ। আবার কথাটা একটু বুঝাই। মনে করেন ক্যাপিটাল এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আপনি স্মল এফ অফ এক্স পাচ্ছেন, তাহলে স্মল এফ অফ এক্স কে ইন্টিগ্রেশন করলে কাকে পাবেন? ক্যাপিটাল এফ অফ এক্স কে পাবেন না? এখানে জি হ্যাঁ, বিপরীত ক্যাপিটাল করতে পারবো। ক্যাপিটাল এফ এর উপর প্রাইম দেওয়া আছে, মানে কি ক্যাপিটাল এফ এক্স এর ডিফারেন্সিয়েশন। ক্যাপিটাল এফ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে স্মল এফ অফ এক্স, তাহলে স্মল এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন হবে ক্যাপিটাল এফ অফ এক্স, আর ইন্টিগ্রেশনকে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ। সো ক্যাপিটাল এফটা হবে একটা অ্যান্টি ডেরিভেটিভ স্মল এফ এফ এর। বুঝতে পারলেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ভাই লিমিটটা এ থেকে এক্স কেন না হলো ভাই, এটা তো একটু ভাই বুঝতে পারলাম না। লিমিট লিমিটটা যদি আপনি এ থেকে x। এ থেকে এক্স না নেন, তাহলে তো আপনার ফাংশনই থাকবে না, ফাংশন আছে সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এই জন্য এ থেকে এক্স নেওয়া হয়। ধরেন আপনি বললেন যে ক্যাপিটাল এফ প্রাইম, ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি? এ থেকে বি স্মল এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এইবার বলেন তো এই এ থেকে বি স্মল এফ অফ এক্স, এটা একটা বাস্তব সংখ্যা আসবে না? এটার রেজাল্টটা একটা বাস্তব সংখ্যা আসবে না? জি নির্দিষ্ট ইন্টিগ্রাল হয়েছে। তাহলে বাস্তব সংখ্যা যদি আসে, তাহলে আপনি এটা যদি ডিফারেন্সিয়েশন করেন, তাহলে তো জিরো চলে আসবে। ক্যাপিটাল এফ প্রাইম এক্স এর মান জিরো চলে আসবে, সেটা ইজ ইকুয়াল টু স্মল এফ অফ এক্স আসবে না। বুঝতে পারলেন? জি লাস্ট কোশ্চেন দেখেন, সাইন এক্স 0 থেকে পাই এর মধ্যে অ্যান্সার কত? এটা তো আমরা অলরেডি করছি, এটা 1 আসে। এটা পারবেন না? সাইন এক্স এর ইন্টিগ্রাল মাইনাস কস এক্স। জি এবার 0 বসাবেন, একবার পাই বসাবেন। মাইনাস কস পাই প্লাস কস 0। তো এটা হচ্ছে কত আসবে? জিরোর মানন ঠিক আছে ভাইয়া, প্লাস অনেক ওয়ান তো। বি আসবে। নাম্বারই হবে, বি নাম্বার নাকি না? না না, টু টু চলে জিরো আসছে। হবে না ভাই? টু 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 কস আসছে, 180 এর মান তো মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান হলে প্লাস ওয়ান, আর এখানে প্লাস কস 0 হলো 1, প্লাস তাহলে এটা 2 আসবে। 2 টু হবে। 2 ঠিক আছে। তাহলে এই ছিল আর কি আপনাদের সাথে আমার ইন্টিগ্রেশনের ফার্স্ট লেকচার আর কি। এটা আমরা ফার্স্ট লেকচারে বেসিক্যালি কি কি বললাম আবার একটু রিভিউ করি। আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটু রিভিউ করলাম, ফর্মুলা রিলেটেড কিছু এমসিকিউ দেখলাম, তারপরে আমরা ইন্টিগ্রেশন রিলেটেড কিছু প্রপার্টি দেখলাম। প্রপার্টি গুলো খুব গুরুত্বপূর্ণ, এর মধ্যে যুগ্ম ফাংশন অযুগ্ম ফাংশনের বিষয়গুলো দেখলাম, বা আমরা বেসিক কিছু প্রপার্টি দেখলাম। এবার ওই প্রপার্টি গুলো রিলেটেড এবং আমরা দুই গুরুত্বপূর্ণ থিওরেম দেখলাম। একটা হলো এফটিসি 1, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, বা মৌলিক উপপাদ্য 1 এবং মৌলিক উপপাদ্য 2, এগুলো দেখলাম। এই রিলেটেড এমসিকিউ আমরা দেখলাম। সো এই সবগুলো মিলে হচ্ছে আজকে আমাদের ক্লাস। সো আমাদের এই পুরো ক্লাস রিলেটেড এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। 2 নাম্বার এমসিকিউ টাতে আবার একটু যান। 2 নম্বর আজকের ক্লাসে এই যে মাত্র যে করাচ্ছি এগুলো 2 নম্বর। জি ভাই, হ্যাঁ, এই যে এখানে দেখেন, এটা আবার একটু যদি বুঝাই দিতেন। এই যে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন মানেই হচ্ছে কি ইন্টিগ্রেশন মানেই কি? এরিয়া বের করা, ক্ষেত্রফল। ক্ষেত্রফল বা এরিয়া বের করা। ঠিক আছে, সো এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স এর মান কি নির্দেশ করবে? এটা হচ্ছে বক্ররেখার নিচের ক্ষেত্রফল নির্দেশ করবে। বুঝতে পারছেন? ক্ষেত্রফল নির্দেশ করবে। ধরেন কোন একটা বক্ররেখার গ্রাফ হচ্ছে এরকম, আপনি এ থেকে বি যদি আপনি একটা লিমিট নির্ধারণ করেন, তার মানে এটা বোঝায় যে এ থেকে বি এর মধ্যে ওই বক্ররেখার আন্ডারে যে এরিয়াটুকু এক্স অক্ষের সাথে আছে, সেই এরিয়াটুকুকে আর কি নির্দেশ করে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। বুঝতে পারলেন? জি ভাই। ভাইয়া ওই যে গ্লোবাল আর লোকাল ম্যাক্সিমামটা বুঝিয়ে দেন। হ্যাঁ, আসেন ওটা একটু বলি। ধরেন এটা আমাদের গতকাল ক্লাসেও আলোচনা করছিলাম, ওই ডাউট সলভিং ক্লাসে। যাই হোক, এখানে একটা ফাংশনের গ্রাফ হলে এরকম মনে করেন। ঠিক আছে, তাহলে এখানে তার ম্যাক্সিমাম কয়টা পাওয়া গেছে বলেন তো? এখানে একটা ম্যাক্সিমাম পাওয়া যাবে, এখানে একটা ম্যাক্সিমাম পাওয়া যাবে, এখানে একটা ম্যাক্সিমাম বা গুরুমান পাওয়া যাবে, এখানে একটা গুরুমান পাওয়া যাবে। তাহলে কয়টা গুরুমান পাইলেন আপনি বলেন তো? একটা। 4টা। এই 4টার মধ্যে ধরেন এও একটা নেতা, এও নেতা, এও নেতা, এও নেতা। এ হচ্ছে পার্টি নেতা, সে তার এলাকার মধ্যে নেতা।
এও তার এলাকার মধ্যে নেতা, এও তার এলাকার মধ্যে নেতা, লোকাল। এও তার এলাকার মধ্যে নেতা, কিন্তু এদের মধ্যে এ হচ্ছে সবার নেতা, এদের সবার নেতা। তার মানে এ হচ্ছে আপনার গ্লোবাল ম্যাক্সিমা, আর এরা হচ্ছে লোকাল ম্যাক্সিমা। পাতিনেতা। পাতি নেতা আর কি, লোকাল ম্যাক্সিমাম পাতি নেতা। তো এদেরকে বলা হয় স্থানীয় গুরুমান বা স্থানীয় লঘুমান। আর এটাকে হচ্ছে বৈশ্বিক, নাকি গ্লোবাল মানে তো বৈশ্বিক, এটাকে বৈশ্বিক হবে, বৈশ্বিক গুরুমান বা, ঠিক আছে, এরকম এরকম কিছু একটা। এখানে একটা ধরেন লঘুমানও আছে তিনটা, বাট লঘুমান তিনটার মধ্যে সবচেয়ে নিচে যেটা, সেটা হচ্ছে গ্লোবাল মিনিমা, আর বাকিগুলো হবে লোকাল মিনিমা, ঠিক আছে। এই আর কি বিষয়টা হবে। এখন এই জাতীয় যদি আপনার গ্লোবাল লোকালে কনফিউশন আসে, সেই ক্ষেত্রে আপনার ফাংশনের পাওয়ারও অবশ্যই 4-5 হবে আর কি। ফাংশনের ওই যে এক্স এর ভ্যারিয়েবলের পাওয়ার 4 বা 5 হবে। তখন হচ্ছে আপনি একাধিক গুরুমান আর একাধিক লঘুমান পাবেন। ওই গুরুমানগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় আসবে সেটাকে বলবেন গ্লোবাল, আর যেটা সবচেয়ে ছোট আসবে সেটাকে বলবেন হচ্ছে আহ, যেটা তার চেয়ে ছোট আসবে সেগুলোকে বলবেন লোকাল, ঠিক আছে। তো ভাইয়া তাহলে আমার এই যে ইটা কি পাওয়া যাবে না, এই যে আমাদের যেটা এক্সাম হয়েছে সেই এক্সামের কি কোশ্চিনটা পাওয়া যাবে না? ওখানে আমার একটা প্রশ্ন ছিল। ওই কোশ্চেন তো আমার কাছে এই মুহূর্তে নাই, আপনার কাছে যদি থাকে আপনি আমাকে বলতে পারেন কোশ্চেন সম্পর্কে। তো না ভাই, আমার কাছে তো নাই। কোশ্চেন আপনি তো গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল এক্সাম শেষে। কোশ্চেন যদি গ্রুপে দেওয়া থাকে আপনি ওইখান থেকে দেখে বলতে পারেন কোশ্চেন, অথবা আচ্ছা ভাই, ম্যাক্সিমামের মধ্যে যেটা সবচেয়ে বড় তার নাম গ্লোবাল ম্যাক্সিমা, আর ম্যাক্সিমার মধ্যে যেটা সবচেয়ে ছোট তার কি কোনো নাম আছে? ম্যাক্সিমামের মধ্যে সবচেয়ে ছোট তার কোনো নাম নেই, এগুলো সবার নামই লোকাল ম্যাক্সিমা। আর মিনিমামের মধ্যে যেটা সবচেয়ে ছোট তার নাম হচ্ছে গ্লোবাল মিনিমাম, আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার বলেন আর কার কোনো প্রশ্ন আছে কিনা, কোনো ভাইয়া আমার একটা মেসেজ আসছে কিনা একটু দেখি। মেসেজে কেউ কোনো প্রশ্ন করছেন? ভাইয়া আমার একটা কথা ছিল। জি ভাই বলেন। ভাই রেকর্ডেড ভিডিও গুলা যদি ফিচার্ডে আপনার লিঙ্ক আকারে সাজিয়ে দেন তাহলে মনে হয় আমাদের একজনের সমস্যা হচ্ছে, মানে ওই ভিডিও যেগুলো দিচ্ছেন ওগুলা সরাসরি আমাদের ঠিক টানাতে আছে ঠিক সমস্যা আছে ভাই, আমি 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 গ্রুপে বলছিলাম আমি দিয়ে দেবো ফিচারে আজকে রাতে। ঠিক আছে। হচ্ছে ভাইয়া। আচ্ছা তাহলে এটা নিয়ে ওই যে আমাদের টেকনিক্যাল সাপোর্টের জন্য ওই যে আমার ওকে। ফ্রেন্ড হচ্ছে আছে সৌরভ দাস, সে হচ্ছে এই বিষয়গুলো দেখবে, ঠিক আছে। ওকে, তাহলে আপনাদের আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা মনে হয় আজকের ক্লাসটা শেষ করতে পারি। হ্যাঁ ভাইয়া, আসসালামু ঠিক আলাইকুম ভাইয়া। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসে থাকার জন্য। ভাই আল্লাহ আর হাফেজ। একটা কথা ছিল ভাইয়া ভাইয়া। আসসালামু আলাইকুম। বলেন বলেন ভাই, বলেন। ভাই বলতেছি, আহ, কাল ক্লাস আছে, তা 9টার সময় ক্লাস হলে তো এরকম প্রতিদিন থাকলে টিউশন এগুলো ঝামেলা হয়ে যাচ্ছে। তা এটা কি হবে, কিভাবে ভাইয়া মিলাবো? 9টার আমি ওই যে ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিছিলাম যে 9টার পরে আমার পক্ষে ক্লাস না সম্ভব না, আমি অ্যাকচুয়ালি ঘুমাই 10টা বাজে, কিন্তু এখন আমার আপনাদের ক্লাসের জন্য আমার ঘুমাইতে 11টা বাজে, কিন্তু এর পরে হইলে আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি এটা কিন্তু তো আপনাদের জন্য একটা অপশন রাখতেছি যে আপনাদের রেকর্ড দেখার যেহেতু সুযোগ আছে, তো আপনাদের কারো যদি সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আজকে রেকর্ড দেখতে হবে। কারণ এখানে দেখেন ভাইয়া যে মেম্বার সংখ্যা কিন্তু গ্রুপের ভিতরে 100রও বেশি, দুই গ্রুপ মিলে 200-র কাছাকাছি মানুষজন আমাদের সাথে যুক্ত আছে। কারণ এই 200 জন মানুষের এক একজনের এক এক টাইমে কিন্তু প্রবলেম থাকবে। আমি যদি দুপুরে দিই একজনের সমস্যা থাকবে, যারা জব হোল্ডার তাদের সমস্যা থাকবে, রাতে দিলে একজনের সমস্যা থাকবে, কারণ আমারও আবার একটা সমস্যা আছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে 9টায় দিলে মনে হয় চাকরিজীবীরাও অ্যাটেন্ড করতে পারবে, আর যাদের টিউশন ইউজুয়ালি 9টার দিকে খুব কম মানুষেরই থাকে, বুঝতে পারছেন। এই জন্য আর জি। কি এভাবে দেওয়া হয়েছে টাইমটা। 9টার আগে শেষ করলেই তো আর কি ভালো, আছে টিউশন থাকলে বা যা কিছু থাকলে এটাই একটা ভালো টাইম আর কি, আর দুই একজনের তো একটু সমস্যা হইবে। হম। ভাইয়া রেকর্ড ক্লাস গুলো ভাই টাইম ঠিক আছে ভাই, রে ঠিক। আচ্ছা, হ্যাঁ রেকর্ডের ব্যাপারে কি বললেন? ভাইয়া রেকর্ড ক্লাস গুলো কতদিন থাকবে, মানে কি ডিলেট করে দিবে? না না, রেকর্ড ক্লাস ডিলিট হওয়ার কোনো ভয় নেই, যতদিন পর্যন্ত আপনার এনটিআরসি পরীক্ষা না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত রেকর্ড ক্লাস থাকবে, এর নিয়ে কোনো টেনশন নেই। এরপরে এরপরে আর দেখা যাবে না? এরপরও থাকবে থাকবে সম্ভবত। আমরা রেকর্ড ক্লাস নিয়ে আমরা সাধারণত ডিলিট করি না, যেমন আমাদের বিসিএস ব্যাচেও আমরা কোনো ক্লাস ডিলিট করি নাই। বিসিএস কিন্তু শেষ হয়ে গেছে, আমরা স্কিল ক্লাসগুলো রাখছি, ঠিক আছে। ভাইয়া, এই রেকর্ড ক্লাসগুলো অ্যাক্সেস লাইফ টাইম থাকলে ভালো হয় আর কি। লাইফ টাইম থাকবে ইনশাল্লাহ, আপনাদের এগুলো নিয়ে টেনশন করেন না। আপনারা কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করেন যাতে লাইফ টাইম আপনাদের মাথায় থাকে জিনিসগুলো, ঠিক আছে।
জি জি ইনশাআল্লাহ। আর আসলে অ্যাকচুয়ালি যদি ভিডিওগুলো থেকে যায় তাহলে আমরা হয়তো পরবর্তীতে দেখতে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভিডিও তো থাকবেই। আর আপনাদের পরীক্ষা পর্যন্ত আপনাদের এই পড়াগুলো আপনাদের অনেকবার রিভিশন হয়ে যাবে, তো ততদিনে ইনশাল্লাহ আপনাদের আর দেখাও লাগবে না। ঠিক আছে, টেনশনে কিছু নেই। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।